শুভ সন্ধ্যা। সকলকে শুভেচ্ছা জানাই, বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক স্যারকে, যিনি এই আয়োজনের জন্য নিয়মিত আমাদের তাগাদা দিয়েছেন এবং তার তাগাদা পেয়ে আমরা যুক্ত হয়েছি, যেন আমাদের শিক্ষার্থীরা নিয়মিত কিছু আলোচনা তাদের শিক্ষকদের কাছ থেকে কলা ও মানবিক অনুষদের পাতায় পেয়ে যায়। পাশাপাশি আমরা বিভিন্ন কলিগ যারা আছে বিভিন্ন বিভাগের, তারা কে কোন বিষয় নিয়ে গবেষণা করছি সেটি যেন আমাদের একে অপরের জানা হয়ে যায়। তো সেই তাগিদ থেকে আজ আমাদের আলোচনার বিষয় ভাষায় নারী প্রসঙ্গ এবং আলোচক হিসেবে আছেন মাহমুদা আকন্দ, যিনি দীর্ঘদিন ধরে এই নারীর প্রতি যে ভাষিক আধিপত্য সেগুলো নিয়ে কাজ করছেন। সঞ্চালনায় আছে আমি পারভিন জলি। আমিও আমার এটা আগ্রহের জায়গা এবং আমিও এখানে কাজ করার চেষ্টা করছি। তো মাহমুদা আকন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি এক বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং 2009 সালে তিনি দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। 2011 সালে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ সহ পোল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়ারসোয়ের 2 বছর ব্যাপী মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হন এবং 2013 সালে কৃতিত্বের সাথে ম্যাজিস্টার অফ ফিলোসফি ডিগ্রি অর্জন করেন। দেশের এবং বিদেশের বিভিন্ন জার্নালে তার গবেষণা প্রবন্ধ প্রকাশিত এবং প্রশংসিত হয়েছে। গবেষণার ক্ষেত্রে তিনি বিশ্লেষণী দর্শন এবং সামাজিক ও রাজনৈতিক দর্শন বিষয়ে আগ্রহী। তো মাহমুদা, আপনাকে অনুরোধ করছি আপনার আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ প্রিয় পারভিন জলি এবং আমাদের কলা এবং মানবিক অনুষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন প্রফেসর মোজাম্মেল হক স্যারকে আজকের এই আয়োজনের জন্য আমি খুবই নিজেকে সম্মানিত এবং ভাগ্যবান মনে করছি যে আজকের এই আয়োজনে বক্তা হিসেবে আমাকে কিছু বলবার সুযোগ দেওয়া হয়েছে। তো আজকের বিষয়পত্রে ইতিমধ্যেই সহযোগী অধ্যাপক পারভিন জলি আপনাদেরকে কিছুটা বলেছে। শিরোনামে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাষায় নারী প্রসঙ্গ এই শিরোনামটিতে নারী এই শব্দটিকে সিঙ্গেল কোটেশন কমা দিয়ে আমি আটকে দিয়েছি একটা বিশেষ জোর দেবার জন্য, বিশেষ একটা গুরুত্ব আরোপ করবার জন্য। এখন আমরা যখন ভাষায় জেন্ডার নিয়ে কথা বলি, জেন্ডার বলতে যে শুধুমাত্র নারীকে বোঝায় সেটি কিন্তু নয়। জেন্ডার বলতে আসলে সকল জেন্ডারকেই আসলে বোঝানো হয়। কিন্তু আজকে আমার যেই প্রবন্ধটি আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব বলে নির্বাচিত করেছি, সেখানে আসলে ভাষায় এই যে জেন্ডারের উপস্থাপন, সেখানে নারীর উপস্থাপনটা কেমন, কি ধরনের, এখন কিভাবে সেটি আছে বা কি হওয়া উচিত, সেই প্রসঙ্গে কিছু কথা বলবার চেষ্টা করবো। যে কারণে শিরোনামে নারী শব্দটিকে আমি বিশেষ গুরুত্ব আরোপ করবার চেষ্টা করেছি। আচ্ছা, আর কথা না বাড়িয়ে আমার কাছে মনে হচ্ছে আমরা মূল আলোচনায় চলে যেতে পারি। ভাষা যে আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটি আমার কাছে মনে হয় যে যারা জ্ঞানকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আসলে নতুন করে বুঝিয়ে বলবার প্রয়োজন নেই। তারপরও আমি একেবারে জেনারেল রিমার্কস হিসেবে ভাষার সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আপনারা নিশ্চয়ই জানেন যে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং রাজনৈতিক উপাদান। এটি শুধুমাত্র আমাদের হিউম্যান ইন্টারাকশন বা মানবিক যোগাযোগের জন্যই যে শুধু গুরুত্বপূর্ণ বিষয়টি সেরকম নয়। নানা রাজনৈতিক সমীকরণ, নানা সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কারণে ভাষা এক ধরনের বিশেষ গুরুত্ব আছে। কারণ এই ভাষা দিয়ে যোগাযোগ করবার পাশাপাশি জ্ঞান বাক্যগুলোও কিন্তু আমরা এই ভাষা দিয়েই প্রকাশ করে থাকি, সেগুলোকে সংরক্ষণও করে থাকি আমরা ভাষা ব্যবহার করবার মাধ্যমে। সুতরাং ভাষায় একটি বিষয়কে, একটি জেন্ডারকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, সেই উপস্থাপনটা নানা কারণেই ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। তো ভাষার মধ্যে নারী পুরুষ কিংবা অন্য যে কোনো জেন্ডার অর্থাৎ ট্রান্সজেন্ডারের কথাও যদি আমরা এখানে উল্লেখ করতে চাই, অবশ্যই আমাদের উল্লেখ করা উচিত সসম্মানে। সেটি যে এই ভাষিক প্রকাশের ক্ষেত্রে জেন্ডারের উপস্থাপনটা কেমন এবং কেনই বা এই বিষয়ক আলোচনা জরুরি আমি মনে করছি। এর কারণ রাজনৈতিক উপাদান হিসেবে ক্ষমতার সম্পর্ক নিয়ে যখন আমরা কথা বলি, তখন
ভাষায় জেন্ডারের উপস্থাপনটা কেমন সেটা জানাটা আমাদের জন্য জরুরি, বা সেটাকে বোঝাটা আমাদের জন্য। আমরা সমাজে, নানা দেশের সমাজে, নানা বিশ্বের নানা সমাজে, নানা নৃগোষ্ঠীর মধ্যে আমরা যেই সমাজ দেখি তাকে খুব খুব বড় পরিসরে বা গ্রসলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, পিতৃতান্ত্রিক সমাজ এবং মাতৃতান্ত্রিক সমাজ। তো এই মাতৃতান্ত্রিক সমাজ এবং পিতৃতান্ত্রিক সমাজে আমরা ভাষায় যখন জেন্ডারের উপস্থাপন দেখতে যাই, সেখানে গবেষকরা খুব সুস্পষ্ট কিছু পার্থক্য আসলে দেখতে পেয়েছেন। মাতৃতান্ত্রিক সমাজে অধিকাংশ ভাষা নৃগোষ্ঠী যারা মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে এখনো জীবনযাপন, তাদের সংস্কৃতিতে তারা প্রকৃতির নিয়মগুলোকে এখনো অত্যন্ত ঘনিষ্ঠভাবে অনুসরণ করবার চেষ্টা করে বলে সেখানে প্রকৃতি যেমন উদারভাবে সকলকে বাঁচিয়ে রাখে, সকলকে তার সুফল ভোগ করতে দেয়, ঠিক তেমনি ভাবে দেখা যাচ্ছে একটি মাতৃতান্ত্রিক ব্যবস্থায় নারী পুরুষের উপস্থাপনটাও সেরকম সুষম ভাবেই আছে। সমস্যা হয়ে যায় পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেই জাতিগুলোতে আছে, যেই রাষ্ট্রে আছে, যেই ব্যবস্থাতে আছে, সেখানে উপস্থাপন নিয়ে কিছু অসুবিধা গবেষকরা দেখতে পেয়েছেন। সেটি কিরকম? সেটি নিতান্ত ভাবেই নারী এবং পুরুষ এই দুটি জেন্ডারের মধ্যে ক্ষমতার যে সম্পর্ক, সেই ক্ষমতার সম্পর্কটি আসলে ভাষায়, পিতৃতান্ত্রিক সমাজে প্রচলিত যে ভাষা আছে সেই ভাষাতে অত্যন্ত প্রকট। আমরা বাইনারি রিলেশন দিয়ে সাধারণত সমাজ ব্যবস্থাকে বা যে কোনো বিষয়কে বুঝবার চেষ্টা করে থাকি। তো এই ক্ষমতার সম্পর্কের ক্ষেত্রে জেন্ডার রিলেশনের জায়গাটিতে কে ঊর্ধ্বতন এবং কে অধস্তন, এই প্রশ্ন যদি করা হয় তাহলে দেখা যাবে যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেখানে প্রচলিত আছে সেখানে পুরুষ বা পিতাই হচ্ছেন গিয়ে ঊর্ধ্বতন একটি ক্ষমতার জায়গাতে আছেন, আর অন্যদিকে নারীকে তার অধস্তন হিসেবে সকল ক্ষেত্রে উপস্থাপন করবার চেষ্টা করা হয়েছে। এখন কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেখানেও তো জেন্ডার রোল নিয়ে কথা হয়, জেন্ডারকে তো ডিফাইন করা হয়, এটা হচ্ছে পুরুষের রোল এবং এটা হচ্ছে একজন নারীর রোল। এই রোলগুলোকে রিপ্রেজেন্ট করা হয় বা ভাষার ভেতর দিয়েই সেগুলোকে সকলের কাছে পৌঁছে দেওয়া হয়, সকলের কাছে এই বিষয়গুলোকে উপস্থাপন করা হয়। তো পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে সংজ্ঞায়, নারীকে যেভাবে সংজ্ঞায়ন করা হচ্ছে, নারী দুর্বল হতে হবে, নারী কোমল হতে হবে, নারী লাজুক হতে হবে, নারীর স্বর পুরুষের স্বরের চাইতে একটু নিচু হতে হবে, এই কনস্ট্রাকশন গুলো কম বা বেশি সকল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যেই আসলে উপস্থিত। তারপরেও হেলিঙ্গার এবং বাফন নামক দুজন ভাষা গবেষক এবং মনোবিজ্ঞানী তারা মনে করছেন যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে ভাষাগুলো প্রচলিত আছে সেখানে ভাষাগুলোর যে পদবিন্যাস, ভাষার লিঙ্গীয় শব্দগুলো যেভাবে বিন্যস্ত আছে, ভাষার ব্যাকরণটি যেভাবে আছে, সেটার উপরে ভিত্তি করে ভাষার কতগুলো বিভাজন করা সম্ভব। এটা এই বিভাজনটা তারা করেছেন জেন্ডার রিলেশনের উপরে ভিত্তি করে বা লৈঙ্গিক সম্পর্কের উপরে ভিত্তি করে। এই সম্পর্ক শ্রেণীকরণগুলোর মধ্যে প্রথমটিকে তারা নাম দিয়েছেন গ্রামাটিক্যাল জেন্ডার ল্যাঙ্গুয়েজ, যেখানে যেই ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে বিশেষ্য এবং সর্বনাম সকল পদগুলোর মধ্যেই কে নারী এবং কে পুরুষ এই বিষয়টি নির্দেশ করা আসলে একেবারেই জরুরি, একেবারে আবশ্যক বলে যেই ভাষাগুলোতে আসলে এই সিস্টেমটা প্রচলিত আছে সেই ভাষাগুলোকে তারা বলছেন গ্রামাটিক্যাল জেন্ডার ল্যাঙ্গুয়েজ। বিশেষত জার্মান ল্যাঙ্গুয়েজ এবং ফ্রেঞ্চ, এই দুটো ভাষায় এই ব্যবস্থাটা খুব বেশি দেখা যায়, অর্থাৎ প্রত্যেকটি পদের ক্ষেত্রে নারী অথবা পুরুষ এই বিষয়টিকে মেনশন করাটা সেই ভাষায় খুব স্বাভাবিক। এর বাইরে আছে আরেকটি ন্যাচারাল জেন্ডার ল্যাঙ্গুয়েজ, যেখানে বিশেষ্য পদের ক্ষেত্রে নারী বা পুরুষ বাচক বিষয়গুলোকে নির্দেশ করাটা বাধ্যতামূলক নয়, তবে সর্বনামের ক্ষেত্রে নারী বা পুরুষ নির্ধারণ করা হয়ে থাকে। যেমন ইংরেজি ভাষায় সকল পদের ক্ষেত্রে হয়তো সেখানে নারী পুরুষ, সকল বিশেষ্য ক্ষেত্রে তারা নারী পুরুষ নির্দেশ করছেন না, কিন্তু একটি বিশেষ্য পদের ক্ষেত্রে তারা যখন পরবর্তীতে সর্বনাম ব্যবহার করছেন তখন তারা হি বা সি ব্যবহার করে সেখানে লিঙ্গ নির্ধারণ করে নিচ্ছেন। আবার কিছু ভাষা আছে যেটা যাকে তারা ভাগ করছেন জেন্ডার অভিহিত করছেন জেন্ডারলেস ল্যাঙ্গুয়েজ বলে, যেখানে কোনো পদের ক্ষেত্রে বিশেষ্য সর্বনাম ক্রিয়া কোনো ক্ষেত্রেই আসলে লিঙ্গ নির্দেশ করাটা অত্যাবশ্যকীয় নয়, জরুরি নয়। যদি লিঙ্গ নির্দেশ করতেই হয় তারা
বাড়তি এক ধরনের কোয়ালিটি সেখানে আরোপ করে তারপরে তারা সেখানে লিঙ্গটা নির্দেশ করছেন। যেমন ধরা যায় যদি বলা হয় যে কবিকে যদি আমি একটা কমন জেন্ডার ওয়ার্ড হিসেবে ধরে নিই, যদি বিশেষ ক্ষেত্রে আমাকে কবির জেন্ডার নিয়ে কথা বলতেই হয় যে তিনি পুরুষ নাকি নারী, এমন কিছু ভাষা আছে যেখানে হয়তো বা মহিলা কবি এই শব্দটা জুড়ে দিয়ে তার জেন্ডারটাকে স্পষ্ট করা হবে। অর্থাৎ কবি শব্দটাকে কমন করে দিয়ে সেখানে মহিলা কিংবা পুরুষ যুক্ত করে কবির জেন্ডারকে হচ্ছে নির্ধারণ করা হবে। ফিনিশ এবং হচ্ছে টার্কিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে গিয়ে এই ধরনের ব্যবস্থাপনা, এই ধরনের ব্যাকরণ আসলে দেখা যায়। এর বাইরেও আবার হচ্ছে কিছু ভাষা আছে যে ভাষাগুলো হচ্ছে খুব ক্যাটাগরিক্যালি হেডিংয়ের যেই ক্যাটাগরাইজেশন বা শ্রেণী বিভাগটা দিয়েছে সেই শ্রেণী বিভাগের আওতাভুক্ত হচ্ছে না কিছু ভাষা। যেমন হিন্দি ভাষায় বিশেষ্য কিংবা সর্বনাম পদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে জেন্ডার নেই, কিন্তু ক্রিয়াপদের ক্ষেত্রে কিন্তু আসলে জেন্ডারটা আরোপ করা হচ্ছে। ক্রিয়াপদ নিয়ে যখন কথা বলা হচ্ছে তখন নারী বা পুরুষের ক্ষেত্রে ক্রিয়াপদের যেই ব্যবহার সেই ব্যবহারটা ভিন্ন হচ্ছে। আর বাংলা ভাষা ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে বিষয়টি আরো বেশি সহজ। এখানে বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া কোনো পদের ক্ষেত্রেই আসলে আমাদের জেন্ডার নির্দেশ করবার, লিঙ্গ নির্দেশ করবার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। আমরা এগুলো ছাড়াই হচ্ছে কথা বলতে পারি। তবে বাংলা ভাষায় অবশ্যই হচ্ছে লিঙ্গ শব্দ সেখানে হচ্ছে নারী এবং পুরুষ বিপরীত শব্দ হিসেবে পুরুষবাচক শব্দগুলো ব্যবহার তো হয়ে আসছে এবং আমরা করছিও। সেই জায়গা থেকে হেলিঙ্গার এবং বাকম্যানের যে আপাত বিভাজন, সেই বিভাজনটিকে আমাদের খুব যথেষ্ট মনে হয়েছে আসলে সেরকমটি নয়। এই বিভাজন শুধুমাত্র যে সকল ভাষাকে অন্তর্ভুক্ত করতে পারছে না, সকল পিতৃতান্ত্রিক সমাজের প্রচলিত ভাষাগুলোকে যে শুধুমাত্র অন্তর্ভুক্ত করতে পারছে না বলে আমি অভিযোগটা করছি সেটা নয়। এই বিভাজনের বিরুদ্ধে অভিযোগ করবার পেছনে আমার আরো একটি কারণ রয়েছে। সে কারণটি হচ্ছে এই যে হেলিঙ্গার এবং বাকম্যান তারা মনে করছে যে যেই ভাষাতে জেন্ডার নির্দেশনার গুরুত্ব যত কম, সেই ভাষায় বা সেই সমাজে নারী পুরুষের সমতাটি হচ্ছে তত বেশি প্রতিষ্ঠিত বা তারা হয়তো বা এই সমতার জায়গাগুলোকে বেশি চর্চা করে। অর্থাৎ যদি আমরা হচ্ছে হেলিঙ্গার এবং বাকম্যানের এই হাইপোথেসিসকে স্বীকার করি তাহলে বলতে হবে জার্মান এবং হচ্ছে ফ্রেঞ্চ ভাষা যেহেতু এগুলো হচ্ছে একেবারে গ্রামাটিক্যাল জেন্ডার ল্যাঙ্গুয়েজ, তার মানে হচ্ছে সেই সমাজে নারী পুরুষের সমতার জায়গাটা খুব একটা সুস্পষ্ট নয়, বা নারী এবং পুরুষের সমতার জায়গাতে সেখানে কোনো একটা সমস্যা আছে। তেমনি ভাবে ইংরেজি ভাষায় হয়তো এই নারী পুরুষ সমতার বিষয়টি একটু কম, আর জেন্ডার লেস ল্যাঙ্গুয়েজে আসলে নারী পুরুষ সমতার বিষয়টি যেহেতু একেবারে সুষম ভাবেই আছে, সেক্ষেত্রে সেই সমাজে নারী পুরুষের সমতার জায়গাটাও হয়তো বা ভালোভাবে প্রতিষ্ঠিত আছে বলে হেলিঙ্গার এবং বাকম্যানের যে হাইপোথেসিস সেই অনুযায়ী আমাদেরকে তাহলে মেনে নিতে হবে। প্রথমেই যে বিপরীত দৃষ্টান্তের কথা আমি বলবো, হেলিঙ্গার এবং বাকম্যান ডিফাইন করেছেন যে টার্কিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে জেন্ডার লেস ল্যাঙ্গুয়েজ, অথচ তুরস্কই হচ্ছে এমন একটি দেশ যে দেশে ফেমিসাইড অর্থাৎ নারী হত্যার পরিমাণ অনেক বেশি। নারী কখনো কখনো স্বামীর হাতে, কখনো কখনো হচ্ছে তার প্রণয়ী পুরুষের হাতে, কখনো কখনো নিছক রাস্তার একজন দুষ্কৃতিকারীর হাতে হচ্ছে খুব অহরহই তাদের নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়। তাহলে ভাষাকে দেখে, ভাষার লিঙ্গ বিন্যাস কেমন আছে বা পদবিন্যাস কেমন আছে, ভাষার ব্যাকরণ দেখে একটি সমাজে নারী পুরুষ সমতা বা নারী পুরুষের সুসম্পর্ক, সুষম ক্ষমতার বন্টন সম্পর্কে হাইপোথেসিস নিয়ে আসাটা আমার কাছে খুব র্যাশ মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা খুব ফ্লাফি একটা জাম্প হয়েছে আসলে, যে কারণে আমি হেলিঙ্গার এবং বাকম্যানের এই হাইপোথেসিসের বিপরীতে আমি প্রশ্ন তুলছি বা প্রশ্ন তুলবার চেষ্টা করছি। আজকে ভাষার উপরে ভিত্তি করে নারী পুরুষ সমতার জায়গা নিয়ে শুধুমাত্র হেলিঙ্গার এবং বাকম্যান কথা বলেনি, এর বাইরেও মনোবিজ্ঞানী ফেবার্ড, মার্গার এবং ফ্রাঞ্জেস্কা তারা 2016 সালের একটি গবেষণায় তারা দেখিয়েছেন যে ভাষায় লিঙ্গবিন্যাস, পদবিন্যাস এবং ব্যাকরণের যে বিন্যাস বা ব্যাকরণের যে রীতি আছে নারী পুরুষকে ডিফাইন করবার ক্ষেত্রে, নারী পুরুষের সম্পর্ককে চিহ্নিত করবার ক্ষেত্রে এই সম্পর্কটি কোনো না কোনো ভাবে তারা মনে করছেন সমাজে নারী পুরুষের সমতা নিশ্চিতকরণের সাথে একটু হলেও সম্পর্কিত। অর্থাৎ আবারও হেলিঙ্গার এবং বাকম্যানের যে হাইপোথেসিস ছিল সেই হাইপোথেসিসের সমর্থনে তারা এক ধরনের যুক্তি দেবার চেষ্টা করেছেন অভিজ্ঞতা ভিত্তিক কিছু
প্রমাণ তারা সেখানে উপস্থাপন করবার চেষ্টা করছেন। এখন তাদেরকে পুরোপুরি রিফিউট করবার আগে বা তাদের বক্তব্যের পুরো সমালোচনার ভিতরে ঢুকবার আগে আমার কাছে মনে হয়েছে যে ভাষা চিন্তার যে সম্পর্ক সেই সম্পর্কটা নিয়ে আসলে কিছু কথা বলা জরুরি। আমরা সকলেই স্বীকার করি যে ভাষা এবং চিন্তার মধ্যে আসলে খুব বড় একটা যোগাযোগের জায়গাটা রয়েছে, কিন্তু সেই যোগাযোগ কি আসলে কেমন? ভাষা কি আসলে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে, নাকি চিন্তা ভাষাকে নিয়ন্ত্রণ করে? এই প্রশ্ন নিয়ে বহু বহু সময় থেকেই ভাষাতাত্ত্বিক, ভাষা বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, নৃবিজ্ঞানী যারা ভাষা নিয়ে কাজ করেন তারা আসলে নানা ধরনের হাইপোথিসিস দিয়েছেন, নানা তত্ত্ব উপস্থাপন করবার চেষ্টা করেছেন। এর মধ্যে সারা জাগানো একটি তত্ত্ব হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ রিলেটিভিটি থিওরি বা ভাষার আপেক্ষিকতা তত্ত্ব, যেটি আসলে প্রাতির্ভক হাইপোথিসিস নামেও আসলে পরিচিত, যেখানে বলা হচ্ছে যে ভাষা আমাদের চিন্তাকে, আমরা যেভাবে হচ্ছে আমাদের পরিবেশকে দেখি, আমাদের জগৎকে দেখি, এই দেখবার যে ধরন, দেখবার যে ফর্ম, সেই ফর্মটাকে হচ্ছে ভাষা তৈরি করে দেয়, আকারটাকে তৈরি করে দেয়। আমরা প্রত্যেকেই আমাদের আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি আমাদের রয়েছে, কিন্তু এই যে দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া, যে কোন ছাপে আমি একটা জিনিসকে দেখবো, কোন ছাপে ফেলে আমি একটা বিষয়কে বুঝবো, এই বিষয়গুলোকে নির্ধারণ করে দেবার ক্ষেত্রে ভাষা একটা বড় রোল প্লে করে বলে তাদের এবং দুজন ভাষাবিজ্ঞানী তারা এবং একই সঙ্গে নৃবিজ্ঞানী তারা এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন। পরবর্তীকালে অনেকেই হচ্ছে তাদের এই হাইপোথিসিসের বিরোধিতা করেছেন, বিশেষ করে নয়ন চমস্কি খুবই স্পষ্ট করে বলে দিয়েছেন যে হচ্ছে ভাষা এবং চিন্তার মধ্যে আসলে এমন কোন ধরনের সম্পর্ক আছে বলে ঠিক স্বীকার করা যায় না, বরং তিনি মনে করেন ভাষা চিন্তার সম্পর্ক এত বেশি মৌলিক, এটাকে আসলে আর ভাগ করা যায় না, এটাকে এত বেশি বিশ্লেষণ আসলে করা যায় না। আমরা আমাদের চিন্তাকে ভাষায় প্রকাশ করি, বাট এটুকুই হচ্ছে যে আমাদের জন্য প্রয়োজনীয়, এর বাইরে আর আসলে এখানে চিন্তা না করাটাই ভালো বলে দার্শনিক চমস্কি মনে করছেন। কিন্তু এদিকে 1991 সালে এই হাইপোথিসিসকে নিয়ে প্রাপির এবং বোরফের হাইপোথিসিস নতুন ভাবে আবার হচ্ছে গিয়ে সামনে চলে আসে। প্রবীণ নামক একজন ভাষা বিজ্ঞানী তিনি বলছেন যে ভাষা আমাদের চিন্তাকে হয়তো একেবারে যে নিয়ন্ত্রণ করে, একেবারে যে একটা ফর্মের মধ্যে ফেলে দিয়ে আমাদেরকে ভাবতে বাধ্য করে, আমাদেরকে দেখতে বাধ্য করে, বিষয়টা সেরকম হয়তো বা নয়, কিন্তু আমাদের যে জ্ঞান, আমাদের যে পারসেপশন, আমাদের যে প্রত্যক্ষণ, এই প্রত্যক্ষণটাকে যখন অন্যের কাছে আমি ভাষা দিয়ে আমি যে ভাষায় কথা বলি সেই ভাষা দিয়ে আমি যখন হচ্ছে প্রকাশ করবার চেষ্টা করি, তখন ওই ভাষার যে শব্দ, ওই ভাষার যে পদবিন্যাস, ওই ভাষার যে ব্যাকরণ, সেটা দিয়ে আমার চিন্তাটা একটু হলেও আসলে লিমিটেড হয়, একটু হলেও সীমিত হয়, একটু হলেও হচ্ছে সেখানে একটা বাধা পড়ে। সেটা কিরকম? তখন বোঝাতে চাইছেন যে আমরা আমাদের অভিজ্ঞতাকে একেবারে এক্স্যাক্টলি প্রকাশ করবার মতো, যথার্থভাবে প্রকাশ করবার মতন ভাষা এখনো আসলে ততটা সমৃদ্ধ নয়। আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা এত মৌলিক, এত ইউনিক, এই ইউনিকনেসটাকে একেবারে সঠিকভাবে আমি ঠিক যেমনটা অনুভব করছি, আমি ঠিক যেমন ভাবে বিষয়টাকে চিন্তা করছি, ঠিক তেমন ভাবেই প্রকাশ করবার মতন শব্দ সম্ভার, সেই ধরনের ভাষার আসলে আমাদের হাতে নেই, বা আমরা আসলে সেই ভাষা এখনো তৈরি করতে পারিনি। সে জায়গাতে আমার হাতে যে শব্দগুলো আছে, আমি যে ভাষায় কথা বলি, সে ভাষার যে ব্যাকরণ আছে, সেটার ভেতর দিয়েই আমাকে কোনো না কোনো ভাবেই আমার চিন্তাকে প্রকাশ করতে হয়। এবং এই যে ভাষার অসম্পূর্ণতা, ভাষার এক ধরনের সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার জায়গাটাকে মাঝে মাঝে আমাদের দৈনন্দিন জীবনে একটু স্পষ্ট হয়ে যায় এমন ভাবে, যখন যখন আমার কথাটা ঠিকভাবে বুঝতে পারছে না বলে আমরা বলে ফেলি যে আমি ঠিক এভাবে বলতে চাইনি, বা আমি আসলে ঠিক ওটা বোঝাইনি, আমি মিন করিনি, তুমি যা বুঝতে পারছো। এই যে কথা বলার মধ্যে আমি এভাবে বলতে চাইনি বা আমি ওটা বোঝাতে চাইনি, এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমি যা বোঝাতে চাই সেটাকে পুরোপুরি ভালোভাবে অন্যের কাছে উপস্থাপন করবার মতন যথেষ্ট সমৃদ্ধ ভাষা আমাদের হাতে আসলে নেই। পৃথিবীর সবচাইতে উন্নত সমাজগুলোতেও যে ভাষা তারা ব্যবহার করে, সেখানেও কিন্তু এই অসম্পূর্ণতার বিষয়টি উপস্থিত রয়েছে। আমাদের সকল অভিজ্ঞতাকে যথাযথভাবে, একেবারে সম্পূর্ণভাবে ভাষায় প্রকাশ করাটা এখনো বেশ দুরূহ, বা আমরা এখনো এই জায়গাটিতে খানিকটা পিছিয়ে আছি বলে তিনি মনে করছেন। অর্থাৎ প্রবীণের বক্তব্য হচ্ছে যে ভাষা সরাসরি যদি আমার চিন্তাকে নিয়ন্ত্রিত নাও করে, আমার চিন্তাকে যখন আমি ভাষায় প্রকাশ করতে যাই, ভাষার সীমাবদ্ধতার কারণেই হচ্ছে আমার চিন্তার প্রকাশটার মধ্যেও হচ্ছে কিছু না কিছু সীমাবদ্ধতা আসলে থেকে যায়।
এবং এ কারণেই ভাষা হচ্ছে রাজনৈতিক উপাদান হিসেবে অনেক গুরুত্বপূর্ণ, এবং একই কারণে জেন্ডার পলিটিক্সের জন্য ভাষা ভীষণ গুরুত্বপূর্ণ। আর সে কারণেই ভাষায় জেন্ডার কিভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে সেই সেই বিষয়টি নিয়ে এত গবেষণা হওয়া জরুরি, বা এত কথা বলাটা আসলে জরুরি। এখন আমি একটু আগে যে প্রসঙ্গটিতে ছিলাম, অর্থাৎ ভাষা চিন্তা সম্পর্ক নিয়ে আলোচনা করবার আগে আমি যে প্রসঙ্গে ছিলাম, সেই প্রসঙ্গে আমি আবার ফেরত যাচ্ছি। এটা হাইপোথেসিস যে ব্যাকরণের উপরে ভিত্তি করে একটি ভাষা সম্পর্কে আমি সিদ্ধান্তে পৌঁছাচ্ছি যে সেটা আসলে জেন্ডারলেস ল্যাঙ্গুয়েজ কিনা, সেটা কি হচ্ছে গিয়ে ন্যাচারাল জেন্ডার ল্যাঙ্গুয়েজ কিনা। আমি একটা ভাষাকে একটা 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 ফর্মের মধ্যে ফেলে দিচ্ছি, আমি এটার গায়ে একটা লেভেল এনে দিচ্ছি। এই যে লেভেল একে দেয়া, এই লেভেল একে দেয়াটা আসলে কতটুকু সঠিক, সেটাই হচ্ছে আমার প্রশ্ন, সেটাই হচ্ছে আমার অনুসন্ধানের বিষয়বস্তু। আমি বলেছি যে হেলিঙ্গার এবং বাকম্যান যখন হচ্ছে এই বিভাগটা করছিলেন, তাদের মূল মনোযোগের জায়গাতে ছিল শুধুমাত্রই ভাষায় বিশেষ্য এবং সর্বনাম পদ কিভাবে বিন্যস্ত হচ্ছে, সেখানে কিভাবে জেন্ডার রিলেশনটা হচ্ছে ব্যাখ্যা করা হচ্ছে, এই জায়গাটার উপরে শুধুমাত্র তারা মনোযোগ দিয়েছে। এখন পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে ভাষাগুলো রয়েছে, যে ভাষাগুলোতে নারীর স্বর বহু সময় ধরে, বহু কাল ধরে যেই ভাষাগুলো নারীর স্বরকে, নারীর অভিজ্ঞতাকে উপেক্ষা করে এসেছে, সেখানে শুধুমাত্র লিঙ্গ শব্দের বিন্যাস কিংবা ব্যাকরণের বিন্যাসের উপরে ভিত্তি করে ভাষাগুলোকে কোনো একটা ক্যাটাগরির মধ্যে ফেলে দেয়া, কোনো একটা শ্রেণীর মধ্যে ফেলে দেয়া আসলে কতটুকু যৌক্তিক। যেমন জেন্ডারলেস ল্যাঙ্গুয়েজ বলে তিনি যে দুটো ভাষার কথা এখানে উল্লেখ করছেন, পেরিশিয়া ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে টার্কিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে যখন আমরা প্রবাদ প্রবচন গুলো ঘাটতে যাই, সেখানে সাহিত্যে যখন নারীর উপস্থাপনকে দেখতে যাই, সেখানে ইতিহাসে নারীকে কিভাবে হচ্ছে উপস্থাপন করা হয়েছে, নারীর অবদানকে কিভাবে দেখানো হয়েছে, সেই জিনিসগুলো যখন ঘাটতে যাই, তখন এই জেন্ডারলেস ল্যাঙ্গুয়েজটাই কিন্তু একটা ডিসক্রিমিনেটিং ল্যাঙ্গুয়েজ হয়ে ওঠে নারীর প্রতি। সুতরাং শুধুমাত্র ব্যাকরণ কিংবা হচ্ছে লিঙ্গ শব্দের বিন্যাসকে ভিত্তি করে যখন যদি কেউ সার্টিফাই করবার চেষ্টা করে যে একটি ভাষা হচ্ছে জেন্ডার নিরপেক্ষ, সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে খুব ফ্লাফি, কিংবা সেখানে অস্পষ্টতা থাকবার সুযোগ অনেক বেশি, এবং এই অ্যাপ্রোচটা সঠিক নয়। একই রকম ভাবে যে ভাষাটিকে বলা হচ্ছে যে এটা গ্রামাটিক্যালি জেন্ডার ল্যাঙ্গুয়েজ, সেখানেও বিপরীত ঘটনা থাকতে পারে। হয়তো সেই যেখানে হচ্ছে প্রত্যেকটি পদ বা শব্দের ক্ষেত্রে লিঙ্গ উল্লেখ করা জরুরি, সেই ভাষাভাষী মানুষের মধ্যেও কিন্তু আবার কি হতে পারে, নারীর প্রতি অনেক বেশি হয়তো বা সেই সমাজ সহানুভূতিশীল হলেও হতে পারে, সেখানে হয়তো বা ক্ষমতার সম্পর্কে যে বন্টন সেটা অপেক্ষাকৃত সুষম হলেও হতে পারে। তবে দেখা যাচ্ছে যে পিতৃতন্ত্রের রাজনীতি, ভাষায় পিতৃতন্ত্রের রাজনীতি কিভাবে আছে, কিভাবে টিকে থাকছে, সেই বিষয়টিকে বোঝা, সেই বিষয়টিকে একটা শ্রেণীর মধ্যে ফেলা, এবং তার উপরে ভিত্তি করে ভাষার সংস্কার সাধন করে ভাষার মধ্যে নারী এবং পুরুষের সমতাকে নিশ্চিত করা, এবং সেখান থেকে আশা করা যে এই সমতা বিধানের ভেতর দিয়ে, ভাষায় নারী পুরুষ সমতা বিধানের ভেতর দিয়ে হচ্ছে সমাজেও নারী পুরুষের সমতা খানিকটা প্রতিষ্ঠিত হবে, এই আশাকে আসলে পুরোপুরি সঠিক নয়। কারণ যে ক্লাসিফিকেশনের ভিতর দিয়ে, যে ক্লাসিফিকেশনটাকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই ক্লাসিফিকেশনটার মধ্যেই আসলে সমস্যা হয়েছে। কারণ শুধুমাত্র লিঙ্গ বা পদবী, লিঙ্গ শব্দ অনুসন্ধান করে, কিংবা হচ্ছে শুধুমাত্র বিশেষ্য এবং সর্বনামের যে বিন্যাস ভাষার মধ্যে রয়েছে, সেটিকে শুধুমাত্র হচ্ছে খেয়াল করে একটি ভাষাকে সেটি আসলে জেন্ডারলেস ল্যাঙ্গুয়েজ কিনা, সেটা জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ কিনা, সেটা আসলে বোঝাটা খুব মুশকিল। আমাদের প্রত্যেকটি মানে পিতৃতান্ত্রিক সমাজে যে ভাষাগুলো আসলে প্রচলিত, সেই ভাষাগুলোকে যদি হচ্ছে একটু ক্লোজলি অবজার্ভ করা হয়, দেখা যাবে প্রবাদ প্রবচন আমাদের থট প্যাটার্ন কে কিভাবে হচ্ছে আমাদের থট প্যাটার্নের মধ্যে কিভাবে হচ্ছে নারী পুরুষ বৈষম্যকে ঢুকিয়ে দেয়। একটি কবিতা কি করে হচ্ছে নারী পুরুষের বৈষম্যকে ঢুকিয়ে দেয়। একটি গল্পে নারীর যে চিত্রায়ন, নারীকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে ক্ষমতার জায়গাতে নারীকে পুরুষের অধস্তন হিসেবে রিপ্রেজেন্ট করে, সেই বিষয়গুলো আসলে দেখা প্রয়োজন। এবং একই সঙ্গে একটি ওই ভাষাটিতে পুরুষের স্বরের পাশাপাশি নারীর স্বরের জায়গা কতখানি, নারীর স্বরকে কতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে, নারীর অভিজ্ঞতাকে সেখানে কতটা অন্তর্ভুক্ত করা হচ্ছে, এই বিষয়গুলো অনুসন্ধান করা জরুরি। যে কারণে আমি হেলিঙ্গার এবং বাকম্যানের ক্লাসিফিকেশন করবার যে পদ্ধতি বা ধরন, সেই ধরনটিকে সমালোচনা করছি। এবং আমি বলতে চাইছি যে
সত্যিকার অর্থে ভাষা কতটুকু নারীর আসলে এক ধরনের নারী পুরুষের সমতা জায়গাতে ভাষা কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তার উপরে ভিত্তি করে প্রথমত সেই সমাজে নারী পুরুষ সমতা কতটুকু আছে প্রতিষ্ঠিত করা যায় না। একই সাথে হেলিন্ডা এবং বাকম্যানের এই নির্ধারণ করবার যে পদ্ধতি তারা আসলে তুলে ধরেছেন বা যে নির্ধারণ পদ্ধতির উপরে তারা আস্থা রেখেছেন সেই নির্ধারণ পদ্ধতির উপরে আসলে সম্পূর্ণ রকম ভাবে আস্থা রাখাটা সম্ভব নয়, কারণ তাদের এই পদ্ধতিটি অনেক বিষয়কেই আসলে অন্তর্ভুক্ত করেনি, বরঞ্চ সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তারা বাইরে রেখে শুধুমাত্র লিঙ্গ শব্দ পদবিন্যাস এবং বিশেষ এবং সর্বনামের বিন্যাসকে কেন্দ্র করে এই ক্লাসিফিকেশনটাকে তারা উপস্থাপন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাষার রাজনীতিতে নারী পুরুষের যে সম্পর্ক বা নারী পুরুষের যে ক্ষমতার সম্পর্ক সেটা রিপ্রেজেন্টেশন আসলে কেমন হওয়া উচিত, সেই প্রসঙ্গে আমার প্রস্তাবনা হচ্ছে এই যে একজন নারীর যে জেন্ডার রোল আছে বা একটা সমাজ নারীকে জেন্ডার হিসেবে যেভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করছে, একটা পুরুষকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, এটা ভীষণ রকম কন্ট্রাডিক্টরি। যেমন আমরা যখন ভাষায় হচ্ছে ভাষার ভেতর দিয়ে যখন জেন্ডার হিসেবে নারীকে ডিফাইন করবার চেষ্টা করছি, আমি যদি বাংলা ভাষা এবং বাংলাদেশের সমাজের উপরে ফোকাস করে যদি কথা বলি, তাহলে আমরা নারীকে আসলে কিভাবে দেখতে চাই বা নারীকে আমরা আসলে কিভাবে আমরা ডিফাইন করি একেবারে প্রথাগত ভাবে, সেটা হচ্ছে এই যে নারী সুন্দরী হবেন, নারী খুব কোমল হবেন, নারী হচ্ছে গিয়ে তার স্বর নিচু থাকতে হবে, তার স্বাতন্ত্র্য বজায় রেখে তিনি সবসময় যে কাজ করতে পারবেন, এখন জায়গাটাতে কিন্তু হচ্ছে বাংলাদেশের সমাজে নারীকে এখনো ডিফাইন করাটা সহজ হয়ে যায়নি। এবং একই রকম ভাবে ভাষাতে যে সংকটটা তৈরি হয়েছে এই ধরনের সংজ্ঞায়নের কারণে ভাষায় নারীকে আবার খুব হেয় করা হচ্ছে, নারীকে যখন আবার অপদস্থ করা হচ্ছে, নারীকে যখন পুরুষের থেকে দুর্বল বলা হচ্ছে, এই ক্যাটাগরাইজেশন গুলোর উপরে ভিত্তি করে নারীকে যেভাবে ডিফাইন করা হচ্ছে সেই ডিফাইনিং টার্মস গুলোর উপরে ভিত্তি করেই আবার হচ্ছে নারীকে হেয় করা। আমরা যখন কথায় কথায় যখন কেউ কোনো জায়গাতে কঠোর না হন কিংবা হচ্ছে কোনো জায়গাতে তার হয়তো বা যতটুকু সাহস দেখানোর প্রয়োজন সেই ততটুকু সাহস যখন না দেখান, তখন ঠিকই আমরা কাজ করে বলেছি হ্যাঁ হাতে চুরি করে বসে থাক। হাতে চুরি নারীরা পরে, নারীর যে ক্যারেক্টারাইজেশন প্রথাগত যে ক্যারেক্টারাইজেশন চুরি শাড়ি এই যে আপনারা ডিফাইন করছেন নারীর পোশাককে, সেই পোশাকের যে ক্যারেক্টারাইজেশন আপনি ভাষার মধ্যে রিপ্রেজেন্ট করছেন সেটা দিয়েই আবার তাকে হচ্ছে পাল্টা আক্রমণ কিন্তু করা হচ্ছে। হ্যাঁ শাড়ি চুরি করে বসে থাকো, তোমার কিছু করবার প্রয়োজন নাই। পুরুষের ক্ষেত্রে আবার আমরা যে ক্যারেক্টারাইজেশন গুলো হচ্ছে দেখি, পুরুষ হচ্ছেন সাহসী হবেন, পুরুষ হচ্ছে তার মধ্যে বীর সুলভ গুণাবলী থাকতে হবে, তার স্বর খুব উঁচু থাকতে হবে, তার সব জায়গায় হচ্ছে গিয়ে এক ধরনের ক্ষমতা কেন্দ্রিক একটা পার্টিসিপেশন থাকতে হবে। সেই জায়গাতে বাস্তবায়ন ঘটলেই কেবলমাত্র হচ্ছে তখন পুরুষকে অপমান করে নারী সুলভ কিছু গুণ দিয়েই তাকে আবার হচ্ছে অপমান করবার চেষ্টা করা। অর্থাৎ আপনি জেন্ডার রিলেশনে আপনি ডিফাইন করছেন নারীকে একরকম ভাবে, সেই ডেফিনেশনটা দিয়েই আপনি আবার পাল্টা নারীকেই হচ্ছে আক্রমণ করছেন। এবং এই যে প্রবণতা ঠিক একজন অপরাধীর মনস্তত্ত্বকেও হচ্ছে প্রভাবিত করে। আমরা যখন একজন ধর্ষিতা নারীর ক্ষেত্রে তাকে যখন আমরা রিপ্রেজেন্ট করি, তাকে নিয়ে যখন আমরা কথা বলতে থাকি, আমি যারা জ্ঞানকাণ্ডের সঙ্গে জড়িত তাদের কথা বলছি না, একদম কমন পিপল ম্যাথ পিপল যারা বাংলা ভাষায় কথা বলে তাদের কথা বলছি, তারা সেই নারীকে কিভাবে আসলে ডিফাইন করে। তারা খুঁজতে থাকে এই নারীর মধ্যেই কোনো সমস্যা ছিল, এই নারী হয়তো বা ঠিকভাবে পোশাক পরেনি, এই নারী হয়তো বা ঠিকভাবে তার আচরণের মধ্যে কোনো সংকট ছিল, এই নারী হয়তো বা অনেক পুরুষ বন্ধু ছিল, এই নারী হয়তো বা বারে পাবে যেতেন, এই নারী হয়তো অনেক রাতে বাড়ি থেকে বের হতেন। অর্থাৎ এক ধরনের মনস্তত্ত্ব তৈরি হচ্ছে এই জেন্ডার কনস্ট্রাকশনের মধ্যে যে নারীর ক্ষেত্রে যে অবিচারটাই হোক না কেন সেক্ষেত্রে উল্টো তাকেই আবার হচ্ছে দোষারোপ করতে হবে, যিনি ব্যক্তি তাকেই আমি হচ্ছে দোষারোপ করতে পারবো। এবং অপরাধীদের ক্ষেত্রে এই যে আমাদের দেশে নারীর প্রতি যে ধরনের সহিংসতা হচ্ছে নানা রকম ক্ষেত্রে নানা পর্যায়ে, এই যে সহিংসতা পিছনে যে পুরুষ অপরাধীরা আছেন তাদের মনস্তত্ত্বটা কিন্তু হচ্ছে এই ভাষা দিয়ে নির্মিত, এই ভাষা প্রবণতা দিয়েই নির্মিত, এই চিন্তা প্রবণতা দিয়েই আসলে নির্মিত। তারা মনেই করেন যে আমি অপরাধ করে খুব সহজেই পার পেয়ে যাবো এক ভিকটিম ব্লেমিং করবার ভেতর দিয়ে। যদিও সেই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য অনেকেই কাজ করে যাচ্ছেন, অনেকেই হচ্ছে চেষ্টা করে যাচ্ছেন এবং আমাদের সামনে বেশ ভালো কিছু দৃষ্টান্তও আমরা পেয়েছি,
যে আহ, এই অপরাধ প্রবণতাকে বাধা দেওয়া, ভাষা ব্যবহারের এই প্রবণতাকে হচ্ছে শুদ্ধ করা, মানে এই প্রবণতা থেকে বের হয়ে আসার চেষ্টা করা, সেই জায়গাগুলোর গুরুত্ব আমরা আসলে দেখতে পেয়েছি। তবে দেখা যাচ্ছে যে ভাষার ক্ষেত্রে নারী পুরুষের সম্পর্ক, নারী পুরুষের সমতা, নারী পুরুষের ক্ষমতার বিষয়গুলো যেভাবে আসলে রিপ্রেজেন্টেড হয়, সেই জায়গাগুলো কোনো না কোনো ভাবে আসলে আমাদের চিন্তা জগতে প্রভাব বিস্তার করে। এবং এই চিন্তার প্রভাবে আমরা নানা ধরনের আচরণ, নানা ধরনের কর্মপ্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করি। এবং যদি হচ্ছে এই ভাষার মধ্যে বিশেষ কোনো জেন্ডারের প্রতি এক ধরনের অবদমনমূলক মনোভাব যদি সেই ভাষার মধ্যে লুকায়িত থাকে, তবে আমাদের আচরণে, আমাদের কাজে কর্মে, আমাদের সকল 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 যে মানবীয় প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়াগুলোর মধ্যে এই অবদমনের ছাপটি আসলে তখন পড়ে। সুতরাং এই ব্যবস্থাটা দূর করবার জন্য ভাষার বিষয়ে সতর্ক হওয়াটা খুব জরুরি। দীর্ঘ সময়ে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে ভাষা প্রচলিত হয়েছে তাকে হয়তো এক ঝটকায় আমরা বদলে ফেলতে পারবো না। তবে যেই যেই ভাষার যে উপাদানগুলো, ভাষার যে প্রকরণগুলোতে এই এলিমেন্ট গুলো লুকায়িত আছে, এই এলিমেন্ট গুলো আমাদের আমাদের মাথায়, মগজে, আমাদের কথার মধ্য দিয়ে প্রতিনিয়ত যে এলিমেন্ট গুলো সামনে চলে আসছে, যা হয়তো বা বিশেষ কোনো জেন্ডারকে খাটো করে, বিশেষ কোনো জেন্ডারকে হেয় করে, তার যথাযথ উপস্থাপনকে বাধা করতে পারে, সেই এলিমেন্ট গুলোকে আস্তে 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 আমাদের আসলে সরাবার চেষ্টা করতে হবে। এবং এটাকে আমি বলতে পারি, এটাই হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজের, ভাষার ক্ষেত্রে জেন্ডার সেন্সিটিভিটি। এবং এটা যদি করা হয়, আমরা যদি হচ্ছে একটু ধৈর্য ধরে এই জায়গাটাতে কাজ করি, আমার মনে হয় যে এক না এক সময় ভাষায় নারী পুরুষ সমতাটা আসবে। এবং এটা এলে পরে ওই যে চিন্তা জগতেও আমাদের এক ধরনের পরিবর্তন আসলে আসবে। এবং চিন্তার পরিবর্তন ঘটাবার ভেতর দিয়েই হয়তোবা নারীর প্রতি যেই অন্যায়গুলো হয়, নারীর প্রতি যে ইনজাস্টিস হচ্ছে, যে ধরনের অপরাধগুলো সংঘটিত হয়, সেই জায়গাগুলো অনেকটা কমে আসবে এবং ভাষিক অপদমনের জায়গাটাও হচ্ছে কমে আসবে বা সরে আসবে। তো এই আশাবাদ ব্যক্ত করেই আমি আলোচনার জন্য ক্লোজ ছেড়ে দিচ্ছি। সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে আমাকে শুনবার জন্য। ধন্যবাদ মাহমুদা, আপনি আসলে যথার্থই বলেছেন। যে তাহলে আপনার আলোচনা থেকে যে বিষয়টি এলো সেটি হলো যে নারীকে অধস্তন প্রমাণ করতে ভাষার যে নেতিবাচক প্রয়োগ, সেটি অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম হিসেবে কাজ করছে। এবং আমাদের সমাজ ব্যবস্থা যেহেতু পুরুষতান্ত্রিক, এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ভাষার মাধ্যমে পুরুষের কর্তৃত্বপরায়ণ যে অবস্থান এবং সেটি জারি রাখছে, পাশাপাশি নারীর যে দুর্বলতা সেটিকে আরো মজবুত করছে, নারীকে যে দুর্বল হিসেবে সমাজ প্রমাণ করতে চায় সেটিকে আরো মজবুত করছে। এবং এটিও দেখা যাচ্ছে আপনার আলোচনায় যে একজন পুরুষ যখন সমাজের উপরিকাঠামো এবং ভিত্তি কাঠামো উভয় জায়গায় প্রধান নিয়ন্ত্রক হিসেবে বিচরণ করে, এবং তিনি যেহেতু প্রধান নিয়ন্ত্রক হিসেবে থাকে, ফলে ভাষার নিয়ন্ত্রণও তার হাতেই চলে যায়। ফলে পেশি শক্তির সাথে সাথে ভাষা শক্তি দিয়েও কিন্তু নারীকে অবদমনের প্রচেষ্টা চলতে থাকে। এবং আমাদের বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে বিদ্যমান পুঁজি প্রেষিত ক্ষমতার আধিপত্য, সেখানে কিন্তু ভাষাও এই আধিপত্যের জমিনকে পোক্ত করে। অসংখ্য ধন্যবাদ আপনার আলোচনার জন্য। আপনি যথার্থই বলেছেন যে আসলে নানান প্রবাদ প্রবচনের মধ্য দিয়েও কিন্তু আমরা দেখি যে নারীকে খাটো করা হয়, ছোট করা হয়, এবং শব্দের যে ব্যবহার, যেটি ভাষা প্রকাশের অন্যতম একটি মাধ্যম, সেখানেও কিন্তু নারীকে দুর্বল প্রমাণ করার এই তৎপরতাটা জারি থাকে। যেমন ধরুন, আমরা কি দেখি যে বেশ্যা শব্দের কোনো লিঙ্গান্তর আছে? কিন্তু দেহ ব্যবসার সাথে একজন নারী যেমন জড়িত, তার কাছে তো একজন পুরুষও যাচ্ছেন। সেখানে কিন্তু পুরুষকে বিশেষ কোনো নামে আমরা উপস্থাপন করতে দেখি না। সতীত্ব বিষয়টি কেবলমাত্র আমরা নারীর উপর চাপিয়ে দেওয়া বিষয় হিসেবে দেখি না। এবং আমরা এটাও দেখি যে আমরা বলি আমাদের পূর্বপুরুষ, আমাদের উত্তর পুরুষ। তাহলে পূর্বপুরুষ যদি শব্দটি থাকে, তাহলে পূর্ব নারী নেই কেন? এই ধরনের নানান প্রশ্ন আমাদের মনে আসলে তৈরি হয় যে কেমন করে ভাষার মধ্য দিয়ে নারীকে অবদমন করা হয়, নারীর যে ভূমিকা সেটিকে খাটো করা হয়, এবং নারীর উপর যে অবদমন সেটি জারি রাখা হয়।
আপনি যথার্থই বলছিলেন যে প্রবাদ প্রবচনের মধ্য দিয়েও নারীকে আসলে খাটো করা হয়, নারীকে অধস্তন করা হয়। আমি যদি একটু উল্লেখ করি যে আমাদের গ্রামীণ পর্যায়ে আমি প্রায়শই একটি প্রবাদ শুনতে পাই যে সান্ধ্যা বেলা যেবা নারী গৃহে দেয় না বাতি, লক্ষ্মী দেবী উঠা বলে তার কপালে লাথি। অর্থাৎ দেখুন, লক্ষ্মী দেবী কিন্তু একজন নারী দেবী যদি সেই হিসেবে দেখতে চাই, কিন্তু একজন নারী যদি সন্ধ্যার সময় ঘরে বাতি না দেয়, তাহলে লক্ষ্মী দেবী সেই নারীকেই কপালে একটি লাথি দিবে। এখানে কি বোঝাতে চাইছে যে নারীকে দ্রুত ঘরে ফিরতে হবে, সন্ধ্যার আগে ঘরে ফিরতে হবে এবং তাকে ঘরের বাতিটি দিতে হবে, এবং তিনি যদি ঘরের বাতিটি না জ্বালান তাহলে লক্ষ্মী দেবী কেবলমাত্র তাকে লাথি দিবেন। এই যে সামাজিক নির্মাণ, এগুলো কিন্তু নারীর চলাফেরার জগৎ, স্বাধীনতার জগৎকে অনেক বেশি সংকুচিত করে ফেলে। আবার দেখুন, বলা হয় যে নদী নারী শৃঙ্খধারী, এই তিনি বিশ্বাস না করি। অর্থাৎ নদী যেমন খুব সহজেই তার গতিপথ পরিবর্তন করে, তাকে বিশ্বাস করা যায় না, নারীকেও তেমন বিশ্বাস করা যায় না। তো এই যে নারীকে খাটো করার জন্য নানানভাবে আমাদের প্রচেষ্টা জারি থাকে ভাষার মধ্য দিয়ে, ভাষার নেতিবাচক প্রয়োগের মধ্য দিয়ে। এবং আপনি যথার্থই বলেছেন, আপনি প্রথমে উল্লেখ করছিলেন যে নারীকে আমরা কেমন জায়গায় দেখতে চাই। নারী হবে খুব সুন্দর, নারী হবে খুব কোমল স্বরের, নারী হবে খুব নরম, কোট আনকোট। এবং দেখুন, এই এই চাওয়াটা পুরুষতান্ত্রিক সমাজের, পিতৃতান্ত্রিক সমাজের এই চাওয়াটাও কিন্তু আমাদের ভাষার মধ্য দিয়ে আমরা প্রকাশ করি। যেমন বলা হয় যে অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। অর্থাৎ সমাজ আমাদের কাছে প্রত্যাশা করছে নারীকে সুন্দরী হতে হবে, কিন্তু বেশি সুন্দরী হলে আবার আপনার সেই সৌন্দর্যই আপনার নাশের কারণ হবে। অর্থাৎ চারো দিক থেকে কিন্তু নারীকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হচ্ছে। আবার বলছে যে রান্ধিয়া বাড়িয়া যেই বা নারী পুরুষের আগে খায়, তার প্রতি সভায় গেলে চর থাপ্পড় খায়। অর্থাৎ আপনি কখনো স্বামীর আগে বা পরিবারের পুরুষ সদস্যের আগে খেতে পারবেন না, তাহলে আপনার স্বামী সভায় গেলে, বাইরে গেলে চর থাপ্পড় খাবে। তার এই অসম্মানের জন্য আপনিই দায়ী থাকবেন। আবার বলে কি যে ঝিয়ে চায় বর, মা চায় ঘর, মা মরে ঝিয়ের তরে, ঝি মরে স্বামীর তরে। এই যে নানান প্রবাদ প্রবচন, নানান শব্দ, এগুলোর মধ্য দিয়ে নারীকে শৃঙ্খলিত করা হয়, নারীকে একটি প্রাইভেট যে স্পেয়ার তার মধ্যে আবদ্ধ করার চেষ্টা করা হয়। এখানে কিন্তু অনেক বড় একটি পলিটিক্স কিন্তু ভাষার মধ্য দিয়ে নারীর ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আপনি যথার্থই বলেছেন, থ্যাংক ইউ। এবং আপনার কাছে জানতে চাই যে এই যে নারীর প্রতি ভাষার এই যে আধিপত্য বিস্তার, এটি আসলে সমাধান কি, বা কিভাবে এই ভাষার দিয়ে নারীকে যে অবদমন করা, খাটো করা, সেখান থেকে একটি জেন্ডার সেন্সিটিভ সমাজ প্রতিষ্ঠা করা যায় বলে আপনি মনে করছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যেটা অ্যাড করতে চাইছি, আপনি যে পয়েন্টগুলো মেনশন করবেন, সেই পয়েন্টগুলোর সাথে আমার আরেকটা বিষয় মেনশন করা খুব জরুরি। আমার কাছে মনে হচ্ছে প্রশ্নের উত্তরে আমি পরে আসবো, সেই পয়েন্টটা আগে বলি। সেটা হচ্ছে এই যে দেখেন, ইউনেস্কো 1999 সালে একটা বিল পাস করে যে হচ্ছে সকল ভাষায় পুরুষের সমতা নিশ্চিত করবার জন্য ভাষায় বিশেষ এবং সর্বনাম পদের যে প্রয়োগ আছে সেখানে একটা ব্যালেন্স আনতে হবে, সেখানে হচ্ছে একটা ভারসাম্য আনতে হবে। এই প্রস্তাবনাটা তারা দিয়েছে সেখানে। এই যে প্রস্তাবনা, এই প্রস্তাবনার ভিত্তি হিসেবে কিন্তু কাজ করেছে হেলিঙ্গার এবং বাকম্যান যে ক্লাসিফিকেশনটা দিয়েছিলেন যে জেন্ডারের উপরে ভিত্তি করে ভাষাকে যে কয়টি ভাগে ভাগ করা যায়, সেই বিভাজনের উপরে ভিত্তি করেই কিন্তু ইউনেস্কো তার প্রস্তাবনা দিকে সামনে এনেছে। এখন এই হেলিঙ্গার এবং বাকম্যানের যে ক্লাসিফিকেশন, সেখানে আপনি যদি খেয়াল করেন, আমি উল্লেখ করেছি, আবারও উল্লেখ করছি যে শুধুমাত্র শব্দ বিন্যাস বা পদ বিন্যাস, বিশেষত বিশেষ এবং সর্বনাম পদের যে বিন্যাস, সেই জায়গাটিকে খুব গুরুত্বের সাথে আনা হয়েছে। ভাষায় অন্যান্য যে উপকরণ রয়েছে, অন্যান্য যে উপাদান রয়েছে, ভাষার যে নানান রকম ব্যবহার রয়েছে, সেইখানটিতে কোনো ধরনের কোনো মনোযোগ কিন্তু আসলে দেওয়া হয়। আমি জানি না এটা হচ্ছে গিয়ে তাদের অমনোযোগিতার জায়গা ছিল কিনা, তবে যখন ইউনেস্কো এই বিভাজনটির উপরে ভিত্তি করে একটা প্রস্তাবনা দিচ্ছে সকল দেশের ভাষাগুলোকে হচ্ছে নারী পুরুষের জন্য ভারসাম্যমূলক করতে হবে, তখন সত্যি আমি এখানে একটা রাজনীতির গন্ধ আসলে খুঁজে পাই যে কোনো না কোনো ভাবে কি পিতৃতন্ত্রকে টিকিয়ে রাখবার জন্যই
এমন এমন একটা বিভাজন, যে বিভাজনের গভীরতা কম, এমন একটি বিভাজনের উপরে ভিত্তি করে ইউনেস্কো তার প্রস্তাবনা রাখছে কিনা। আমি বিশেষ কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে চাই না, তবে আমি শুধুমাত্র এই রাজনৈতিক অবস্থানটির বিরুদ্ধে কথা বলতে চাই যে সত্যি যদি আপনি আসলে কোনো বিষয়ের সমাধান চান, তবে আপনাকে সমস্যার মূল তাতে হচ্ছে আপনাকে যেতে হবে। আপনি শুধু উপর দিয়ে আপনি পদবিন্যাস দেখবেন, আপনি লিঙ্গ শব্দের ব্যবহারগুলোকে ঠিক করবেন, আর ভাষায় এত কাল ধরে এতগুলো উপকরণ যা খুব সুসংহত ভাবে ভাষায় নারী পুরুষের বিষয়টিকে, ক্ষমতার বিষয়টিকে রিপ্রেজেন্ট করছে, আপনি সেগুলোকে রেকটিফাই করবার চেষ্টা করবেন না, সেগুলোকে বর্জন করার চেষ্টা করবেন না, তাহলে এটাকে আসলে এক ধরনের লোক দেখানো, নীতিমালা প্রণয়ন বা কাগজপত্র সর্বস্ব একটা বিষয় ছাড়া আমি আসলে আর কিছুই বলতে পারছি না। তো রাজনীতি প্রসঙ্গ থেকে সরে এবার যদি হচ্ছে আপনার প্রশ্নের উত্তরে আসে যে আসলে কিভাবে ভাষায় সমতা বিধান করাটা সম্ভব, সত্যি বলতে এখানে মাহমুদা, আপনি একটু এটাও ক্লিয়ার করবেন যে একলৈঙ্গিক ভাষা কি কোনোভাবে নারী পুরুষ সমতা বিধান করতে সহায়ক হতে পারে, এটিও একটু যদি যোগ করেন। আচ্ছা, জি ধন্যবাদ। এই যে মানে আমরা সমতা বিধান করবার জন্য চেষ্টা করছি, নানান রকমের চেষ্টাই আমরা হয়তো বা করছি যে কিভাবে হচ্ছে ভাষায় নারী পুরুষ আধিপত্য, একটা জেন্ডারকে, আমি বলছি না যে ভাষায় শুধুমাত্র নারী আধিপত্য থাকতে হবে, আমার যুক্তি মোটেও সেরকম নয়। যার যেরকম পার্টিসিপেশন, যার পার্টিসিপেশনটা যেমন, যার অবদানটা যেমন, ঠিক তেমন ভাবেই তাকে উপস্থাপন করা হোক, আমার প্রত্যাশাটা হচ্ছে এটাই। একাডেমিক জায়গা থেকে আসলে কথা বলতে গেলে আমি যেটা প্রকাশ করতে চাই সেটি হচ্ছে এই যে বিশেষ কোনো জেন্ডারকে অনেক বেশি হাইলাইট করাটা হচ্ছে আমার প্রস্তাবনার লক্ষ্য নয়। আমার প্রস্তাবনার লক্ষ্য হচ্ছে কোনো জেন্ডারই যাতে আসলে অবহেলিত না হয়, কোনো জেন্ডারকেই যেন ভাষিক আক্রমণের শিকার হতে না হয়। ভাষায় সকল জেন্ডারকেই যাতে সম্মানের সাথে তার যোগ্য মর্যাদার সাথে উপস্থাপন করা হয়, এটি হচ্ছে গিয়ে আসলে সত্যিকারের প্রত্যাশা বা সত্যিকারের চাওয়া। তো এই খাতটিতে এই ভাষিক পর্যায়ে নারী পুরুষের সমতা বা নিম্ন তা আপনি কিছু বলতে চাইছিলেন বোধ হয়। তো ওই জায়গাগুলোকে হচ্ছে ঠিক করবার জন্য নানা ধরনের ইয়ে নেওয়া হচ্ছে, মেজারমেন্ট নেওয়া হচ্ছে, নানা ধরনের হচ্ছে গিয়ে কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে, বিশাল কার্যক্রম এনজিও গুলোতে চলছে। কিন্তু একটা জায়গাতে তারা বারবার ফোকাস করতে ভুলে যায়, যেটা হচ্ছে সকলেই শুধুমাত্র ভাষা শব্দ বিন্যাস নিয়েই হচ্ছে ব্যস্ত। ভাষা শব্দগুলোকে কিভাবে নারী এবং পুরুষের জায়গাগুলোকে কিভাবে হচ্ছে শব্দের মধ্যে ঠিক করে আনা যাবে, শুধুমাত্র তারা সেই চেষ্টা করছে। কিন্তু ভাষা তো আসলে ভাবমূর্তিও তৈরি করে, ভাষা তো আসলে এক ধরনের মনোভাব তৈরি করে, এক ধরনের অ্যাটিটিউড তৈরি করে একটা বিষয়ের প্রতি। সেই অ্যাটিটিউড বিল্ডিং এর জায়গাগুলোতে, মনোভাব তৈরির জায়গাগুলোতে ফোকাসটা অনেক কম, মনোযোগ অনেক কম। আমার সাজেশন হচ্ছে সমতা বিধানের জন্য শুধু লিঙ্গ শব্দ বিন্যাস করে কাজ হবে না, মনোভাব তৈরির যে জায়গাটা আছে, চিন্তা তৈরির যে জায়গাটা আছে, দৃষ্টিভঙ্গি নির্মাণের যে জায়গাটা আছে, সেই জায়গাগুলোতেও আসলে সমতা জায়গাটা নিশ্চিত করবার চেষ্টা করতে হবে। এবং বাংলাদেশে আমরা এখন যে মেজারমেন্টটা দেখতে পাচ্ছি যে সরকারি অফিসগুলোতে নারী কর্মকর্তা এবং পুরুষ কর্মকর্তা উভয়কেই স্যার সম্বোধন করা হচ্ছে। আমি কোনোভাবেই মনে করি না এটা আসলে লৈঙ্গিক সমতার দিকে আমাকে নিয়ে যাচ্ছে ভাষায়, বরঞ্চ আমি মনে করি এটা হচ্ছে মানে নারীদের জন্য বরঞ্চ আরো বেশি একটা অবমাননাকর পর্যায়ে চলে যাচ্ছে। কারণ একজন নারী কর্মকর্তাকে অনায়াসেই তারা স্যার সম্বোধন করছেন, একই কাজ আমি যদি একজন পুরুষ কর্মকর্তাকে আমি যদি ম্যাডাম হিসেবে সম্বোধন করি, তিনি কি এটাকে সম্মানজনক সম্বোধন হিসেবে গ্রহণ করবেন? আমার কিন্তু মনে হয়নি সেটা। সুতরাং যখন নারী তার সম্বোধনটাকে তার ক্ষেত্রে খুব সাদরে গ্রহণ করছে, তখন উল্টো ভাবে আসলে ইনহেরেন্টলি সেই পুরুষের আধিপত্যটাই কিন্তু তিনি স্বীকার করছেন, বা ভাষায় সেই পুরুষের আধিপত্যটাই কিন্তু টিকে থাকছে। যিনি পুরুষ কর্মকর্তা আছেন, আমার প্রস্তাবনা হচ্ছে আপনি তাকে স্যার বলেই সম্বোধন করুন, আর যিনি নারী কর্মকর্তা আছেন আপনি তাকে ম্যাডাম বলেই সম্বোধন করুন। আসলে জেন্ডারকে আড়াল করে নয়, কোন জেন্ডারকে আড়াল করে আমরা হচ্ছে সেখানে হচ্ছে নারী পুরুষের সমতা সম্পর্কে জায়গাগুলোকে আসলে প্রতিষ্ঠিত করতে পারবো না। সুতরাং আড়াল না করে যথাযোগ্য অবস্থানটা তাকে দিয়েই আসলে নারী পুরুষের সমতাটা ভাষা নিশ্চিত করা সম্ভব বলে আমি মনে করি। মাহমুদা, তাহলে এই আপনি যে বলছিলেন যে সরকারি অফিসগুলোতে নারীদেরকে স্যার ডাকা হচ্ছে, তাহলে এখানে কি আমরা এটা ধরে নিব বা এটা বুঝতে পারবো যে নারীর প্রতি যে সম্বোধন ম্যাডাম, সেটাকে পাওয়ারলেস ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করা হচ্ছে, অন্যদিকে পুরুষকে যে স্যার ডাকা হচ্ছে সেটাকে ডমিনেন্ট বা প্রভাবশালী ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করা হচ্ছে। এবং আমরা এটাও দেখতে পাই আমাদের সমাজে যে নারীর ভাষা
পুরুষের প্রতি কিন্তু সাবঅর্ডিনেট, অনেক বেশি আনুগত্য সূচক। এবং সাধারণভাবে দেখা যায় যে পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা নারীর জন্য এমন পরিবেশ তৈরি করে যে নারী শিশুকাল থেকেই নিজেকে দুর্বল ভাবে, অসহায় ভাবে, এবং সেটি কিন্তু তার ভাষাতেও প্রভাব ফেলে। এবং এই যে কোনো কোনো নারী তাকে ম্যাডাম না ডেকে স্যার ডাকলে বেশি স্বস্তি বোধ করেন, এটিও কিন্তু তার নিজেকে অসহায় ভাবার, এই ছেলেবেলা বা মেয়েবেলা থেকে তার নিজেকে যে সাবঅর্ডিনেট ভাবার প্রবণতা, তার একটা রিফ্লেকশন কিন্তু হতে পারে। কারণ আমরা এমন একটি সমাজ ব্যবস্থায় বসবাস করি, সেখানে আমরা দেখে আসি যে চেয়ারম্যান শব্দটি, অর্থাৎ চেয়ারে বসবে আজীবন একটি ম্যান, কখনো নারী বসবে সেটা ভাবতেই পারি না। রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান হবেন একজন পতি অর্থাৎ পুরুষ। হ্যাঁ, তো এই যে আমরা এমন একটি সমাজ নির্মাণ করেছি যেখানে উচ্চ পদস্থ পদগুলোতে কেবলমাত্র পুরুষরাই থাকবে বলে প্রত্যাশা করেছি দীর্ঘদিন, সেখানেও নারীদের কোনো কোনো নারীর মধ্যেও এমন প্রবণতা তৈরি হয়েছে যে তারাও পুরুষবাচক শব্দগুলোকে চুজ করছে তাদেরকেও সম্বোধন করার ক্ষেত্রে। সেটি তো আমার কাছে মনে হচ্ছে এখানে মূল ব্যাপার। কি বলছেন না? আপনি একদম ঠিক ধরেছেন পারঞ্জলি, যেটা হচ্ছে যে আমরা আমি যেটা বিশ্বাস করি, আসলে পিতৃতন্ত্রের ধারক তো শুধু পুরুষ নয়, পিতৃতন্ত্রের ধারক কিন্তু নারীরাও। যে কারণে আমি বলছিলাম যে ভাষিক জায়গায় সমতা বা সামাজিক সমতা দুটো ক্ষেত্রেই কাজ করতে হলে আসলে নারী পুরুষ সবাইকে একসাথেই কাজ করতে হবে এবং অত্যন্ত সচেতন ভাবে কাজ করতে হবে। কারণ এই বিষয়গুলো আমাদের মনে এবং মগজে, আমাদের চর্চা এমন ভাবে আস্তে পিছিয়ে জড়িয়ে গেছে। আমি দেখেছি যে পলিটিক্যালি ভীষণ রকমের সচেতন একজন মানুষ, আমি নারী বা পুরুষ বলবো, আমি একজন মানুষ বলবো, তিনিও কখনো কিন্তু ভুল করে এই রাজনীতির বিকাশের সঙ্গে যুক্ত হয়ে যান, একটা কথা বলে ফেলেন নিচক করে। কারণ এগুলো আমাদের প্রতিদিনের চর্চার সাথে, আমাদের দৈনন্দিন জীবনের সাথে আমার আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছে, যে কখনো কখনো একজন নারীও আসলে ঠিক ধরতে পারেন না যে তিনি পুরুষতন্ত্রের রাজনীতির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছেন। তো এই সম্পদ কিন্তু আমাদের আছে, তো এই জায়গাগুলোকে আসলে রেকটিফাই করবার চেষ্টা করতে হবে, ভীষণ সচেতন থেকেই আসলে সেগুলোকে প্রতিহত করতে হবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে, আমরা শেষের দিকে চলে এসেছি যে পুরুষতান্ত্রিক যে ক্ষমতা কাঠামো, সেই কাঠামোতে ভাষা পুরুষতান্ত্রিক জ্ঞানের উৎপাদন করছে, এবং সেটিও কিন্তু নারীর জীবনে অধস্তনতা তৈরি করছে এবং নারীর জীবনে ভাষিক আধিপত্যের বিস্তার ঘটাচ্ছে। এখানে যদি আমরা ভাষা বিজ্ঞানী হুইটনিকে কোট করি তাহলে যথার্থ হবে। তিনি বলেছিলেন যে ভাষা হচ্ছে একটি সামাজিক সংস্থা এবং এর তাৎপর্য দ্বিবিধ, দুই প্রকার। একটি হলো ভাষার জন্ম সামাজিক প্রয়োজনে, দ্বিতীয়ত ভাষার প্রকৃতি নিয়ন্ত্রিত হয় সমাজ কাঠামো অনুসারে। এখন আমাদের যে সমাজ কাঠামো সেটি যেহেতু পুরুষতান্ত্রিক, পিতৃতান্ত্রিক, ফলে সমাজ কাঠামো পুরুষতান্ত্রিক হলে ভাষাও সেই আদর্শে পরিচালিত হবে এবং সেখানে নারীর জন্য তেমন সমান সুযোগ, সমান জায়গা থাকবে না। সেটাই আসলে সহজ এবং অনুমেয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ শারীরিক ভিন্নতার কারণে নারী পুরুষের ভাষার কিন্তু এই ভিন্নতাটা আসছে না, আসছে কিন্তু সমাজ নারীর কাছে, নারীর জন্য যেমন বিধিনিষেধ তৈরি করছে, যেমন মানসিকতা নারীর কাছে চাচ্ছে, নারীর প্রতি পুরুষের যে দৃষ্টিভঙ্গি, এই যে জটিল সমীকরণ, এগুলোই কিন্তু এই নারীর প্রতি অবদমিত ভাষা নির্মাণ করছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে ভাষার অভ্যন্তরে পুরুষতান্ত্রিক কর্তৃত্বটি বাস করছে এবং সেটি আসলে নারীর প্রতি আধিপত্যটি নির্মাণ করছে, প্রতিষ্ঠা করছে এবং চলমান রাখছে। আমরা এবার প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করবেন। তার আগে বলে নিতে চাই আমাদের পুরো ওয়েবিনারে আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের খুব প্রিয় মানুষ অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক স্যার। আপনার যদি কোনো প্রশ্ন থাকে করবেন স্যার। ম্যাম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি নিশ্চয়ই স্যার। হচ্ছে যে আজকের যে বিষয়, এটা আমার খুব ভালো লেগেছে এবং আমি আসলে এরকম বিষয়ে দীর্ঘদিন আমি শুনি নাই, এই জন্য আমি এই বিষয় সম্পর্কে খুবই জ্ঞান কম। তবে আলোচনাটায় আমার মধ্যে অনেকগুলো ভাবনা তৈরি করেছে। আলোচনাটা দেখেই আমার কাছে ভাবনাটা তৈরি হয়েছে। যেমন ম্যাম তো বললেন যে টার্কিতে আসলে এরকম জেন্ডার ভেরিয়েশনটা নাই, কিন্তু মানে অন্যত্র আছে। তখন আমার মনে হয়েছে যদি ম্যাডাম অ্যাকসেপ্ট করেন আর কি, এটা আমার ভাবনাটা আমি বলছি। যেমন সাউথ এশিয়াতে জিওগ্রাফিক্যালি এবং ইকোনমিক্যালি, মানে অর্থাৎ আমাদের যে ল্যান্ডস্কেপ আছে আর এর যে অর্থনীতি, মানে ভাষাটা তো অনেকদিন আগে থেকে তৈরি হয়েছে। তো এই অর্থনীতির কারণেই সাউথ এশিয়াতে দেখা যায় যে মানে
নারী এবং পুরুষের ভাষাটাই ভিন্ন। মানে মেয়েরা একভাবে আচ্ছি হু, আচ্ছা হু, খাতি হু, খাতা হু, মানে অর্থাৎ মানে বাংলায়ও কিন্তু এতটা নাই যেটা হিন্দিতে বা সংস্কৃতে আছে। ফলে সাউথ এশিয়ান যে সোশ্যাল স্ট্রাকচার এবং ইকোনমিক স্ট্রাকচার, আপনারা যদি পলিটিক্যালি দেখেন সাউথ এশিয়া কোনোদিনও সাউথ এশিয়ার বাইরে কোনো অঞ্চল জয় করেনি, কেন তার তো কোনো অভাব ছিল না ইকোলজিক্যালি। মানে এগ্রিকালচার সোসাইটির ইকোনমিটা এতটাই স্ট্রং যে বাইরের লোক এসে এখানে আক্রমণ করেছে, বসবাস করেছে, সাউথ এশিয়া কখনো বসবাস করতে যায়নি। ফলে সাউথ এশিয়ার এই ইকোনমি যখন মেনটেন করতে গেল, তখনই দেখা যাচ্ছে নারী এবং পুরুষ একেবারে আলাদা ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা তো আছেই, ল্যাঙ্গুয়েজের কথা বলছে। এর সাথে আপনি যুক্ত করতে পারেন যে গালিগুলো আছে, যে গালিগুলো সেগুলো টোটালটাই হচ্ছে নারীকে ইঙ্গিত করে গালিগুলো দেয়া। এই গালিগুলো আপনি ইংলিশ ভাষায় আপনি কম পাবেন। ইংলিশ ভাষায় আপনি যেমন বলছেন সর্বনাম, ইংলিশে সর্বনাম এক দুইটা ক্ষেত্রে আছে মানে ইংরেজদের মধ্যে, কিন্তু সাউথ এশিয়াতে মানে ফিমেলদেরকে আইডেন্টিফাই করা হয় নানা ধরনের শব্দে। তো এর 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 কারণ বোধ হয় মানে এর সোশ্যাল স্ট্রাকচার এবং ইকোনমিক স্ট্রাকচারে আমরা কোনোভাবেই মেয়েদেরকে গুরুত্ব মানে মেয়েদেরকে দায়িত্ব দেইনি। মানে আপনি পরে বলবেন যে আমার ভাবনাগুলো আমি এক্সপ্রেস করছি। ইন কম্পারিজন টু সাউথ এশিয়া, ওয়েস্ট এশিয়ায় ফিমেল ভাষায় ফিমেলদের সম্পর্কে নেগেটিভলি একটু কম বলেছে। আর টার্কি এমন একটা জাতি, এটা হচ্ছে যে হিস্টোরিক্যালি মানে ফ্রম দ্য বিগিনিং মানে হচ্ছে যে ওরা আসলে যুদ্ধবাজ জাতি। এবং রিসেন্টলি আপনারা দেখেছেন যে আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধ করেছে। আর্মেনিয়া, আজারবাইজান এবং টার্কির মাঝখানের একটা স্টেট। তো এই জায়গাটায় হঠাৎ করে একটা খ্রিস্টান স্টেট, এরা সম্পূর্ণই ফ্রান্স অধ্যুষিত। মানে ক্রুসেডের সময় এই যে এরা যুদ্ধ করেছে, যুদ্ধ করে কিন্তু আলটিমেটলি এই জায়গাটায় পুরুষরা থেকে গিয়েছে। এবং ক্রুসেডের যে ভয়াবহতা, মানে যে ভয়াবহ সময়ে মানে আপনি যদি লক্ষ্য করেন যে হিস্টোরিক্যাল ফ্যাক্টে পুরুষরা মারা গিয়েছে, নারীরা কিন্তু সম্পদ এবং শিশুদের নিয়ে ছিল, তাই না? ফলে এখানে ভাষার এই যে পলিটিক্যাল ফ্যাক্টরও কিন্তু একটা ভূমিকা রাখছে বলে আমার মনে হয়। আমি এই বিষয়ের গবেষক না, মানে অর্থাৎ পুরুষ শূন্য হয়ে যাওয়া, মানে রিলোকেটেড হওয়া, আবার ক্রুসেডের পরপর সেন্ট্রাল এশিয়া এবং এই যে উইঘুর মুসলিম, মানে এই যে তাতাররা আক্রমণ করেছে, ফলে টোটাল ওয়েস্ট এশিয়া কিন্তু একটা পলিটিক্যালি খুবই ডিস্টার্ব ছিল নানা ভাষাভাষীর লোকের মাধ্যমে। ফলে ওয়েস্ট এশিয়াতে আমরা এটার মানে নারী এবং পুরুষের আইডেন্টিফিকেশনটা আমরা কম পাই। তবে আরেকটি বিষয় আমি বলি, সেটা হচ্ছে রিলিজিয়ন একটা ভাইটাল ফ্যাক্টর তৈরি করেছে সমাজ গঠনে। এখন সমাজ গঠনে একে অপরের সাথে যুদ্ধ করবে না, এটা যেমন মানে ব্যভিচার করবে না, চুরি করবে না ইত্যাদি যেমন বলেছে, নারীর কর্তব্য কি হবে, পুরুষের কর্তব্য কি হবে, পুরুষ নারীর প্রতি কি ভূমিকা রাখবে, নারী পুরুষের প্রতি কি ভূমিকা রাখবে, এগুলো আমাদের ধর্মগুলো শিখিয়েছে। এবং সকল ধর্মই পুরুষ দ্বারা ক্রিয়েটেড, ফলে পুরুষের বেনিফিটটাও এখানে ছিল ইত্যাদি বোধহয় প্রভাবিত করেছে। আমরা ফরাসি বিপ্লবের পর থেকে আমরা যখন আধুনিকতায় ফিরে এসেছি, তখন নারীরা কিছু কিছু অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে ভূমিকা রাখছে। এবং বর্তমান বিশ্বে তো নারীরা অনেকটা এগিয়ে, তাও 50-50 না কিন্তু। ফলে আমার মনে হয় যে নারীর অর্থনৈতিক মুক্তি যদি হয়, তাহলে শব্দের পরিবর্তনে আসলে কোনো ভূমিকা না। নারীর অর্থনৈতিক মুক্তি হলেই নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গিটা, মানে সেই দৃষ্টিভঙ্গিটা, মানে যে নেগেটিভ দৃষ্টিভঙ্গিটা, সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। এটা ম্যাডাম আমি সাধারণ নলেজ থেকে আমি আমার বক্তব্যগুলো বললাম, আপনি যদি একটু ভেবে বলতেন আর কি এই বিষয়ে। অনেক ধন্যবাদ স্যার আপনার চমৎকার অবজারভেশনের জন্য। আমি আসলে আপনার যে অবজারভেশন, সেই অবজারভেশনের সঙ্গে আমার যে হাইপোথেসিস আমি আসলে তার মিল পাচ্ছি।
আপনার সঙ্গে আমার আসলে মতের অমিল ঘটেনি, বরঞ্চ মিলটাই ঘটেছে। কিছু কিছু জায়গাতে আমার কাছে মনে হয়েছে ছোট্ট একটু কারেকশন আমার দেয়া প্রয়োজন নিজেকে পরিষ্কার করবার জন্য। তো আপনি বলছিলেন যে আমাদের এই মানে এশিয়ান অঞ্চলে, বিশেষ করে হচ্ছে যে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলগুলোতে আসলে নারীর আসলে যে ইকোনমিক, আমরা যেটাকে বলতে পারি ইকোনমিক সালভেশন, আসলে সেটা হয়নি বলে এখানে পুরুষের আধিপত্যটা অনেক বেশি প্রকট। আপনি পুরোপুরি আপনার সঙ্গে একমত। একটা সময় পর্যন্ত তো নারীকে আসলে এখানে এই অঞ্চলটিতে সিগনিফিকেন্টলি একেবারেই গৃহকর্মের মধ্যে আবদ্ধ রাখা হয়েছে, এবং গৃহকর্ম যে একটা প্রোডাক্টিভ কর্ম, এটা যে উৎপাদনের সঙ্গে সম্পর্কিত, সেটা তো আমরা এখনো এটাকে আসলে স্বীকৃতি দিই না। আমরা এটাকে একটা অবৈতনিক কর্ম হিসেবে, কম গুরুত্বপূর্ণ কর্ম হিসেবে এখনো বিবেচনা করছি। এবং আপনি যে বক্তব্যটি বলেছেন যে আসলে নারীর যে মানে ভাষায় নারীর যে উপস্থাপন, সেই বিষয়টি আসলে এনশিওর করতে হলে নারীর অর্থনৈতিক মুক্তি অর্জনটা খুব জরুরি। ঠিক একই কথা কার্ল মার্কস বলে গিয়েছেন। তিনিও কিন্তু স্বীকার করে নিয়েছেন যে একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে বা গ্রুপ হিসেবে নারীকে যদি তার অধিকার আদায় করতে হয়, নারীকে যদি তার স্বাধীনতার চর্চা করতে হয়, তবে তাকে অবশ্যই প্রথমে উৎপাদনমুখী কাজের সাথে, অর্থনীতির সাথে সরাসরি যুক্ত হতে হবে। অর্থাৎ নিজের ভাত কাপড় নিজেকে জোগাড় করার সক্ষমতাটা অর্জন করতে হবে। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, একটা সময় হয়তোবা বাইরের কাজে, এখন ঘরের বাইরের কাজে নারীর অংশগ্রহণ অনেক কম ছিল, কিন্তু এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে পারি নারীর অংশগ্রহণ অনেক বেড়েছে। কিন্তু এই অংশগ্রহণ বেড়ে যাওয়ার ফলে নারীর মনোজগতে যে পরিবর্তন, নারীর চাহিদার যে পরিবর্তন, নারীর দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন, সেই পরিবর্তনের জায়গাগুলো কিন্তু ভাষায় খুব বেশি মনোযোগের সাথে আসলে উপস্থাপিত হয়নি, যে কারণে একটা সংকট তৈরি হচ্ছে। এই পরিবর্তনটা, এই ইকোনমিক চেঞ্জে, পলিটিক্যাল চেঞ্জে, সোশ্যাল চেঞ্জের কোনো কিছু নারীকে কিভাবে সেটা প্রভাবিত করেছে, নারীকে কিভাবে সেটা আরো বেশি উপরে তুলে এনেছে, সেই জায়গাটা ভাষায় আসলে এখনো অনুপস্থিত। যে কারণে হচ্ছে সমতা নিয়ে আমাদেরকে এখন, ভাষায় সমতা নিয়ে আমাদেরকে এখনো ভাবতে হয়। নারীর অভিজ্ঞতা আসলে কতটুকু অন্তর্ভুক্ত হয়েছে, আজকের নারীর অভিজ্ঞতা কতটুকু অন্তর্ভুক্ত হচ্ছে ভাষার ক্ষেত্রে, সেই বিষয়টি আসলে বিবেচনা করবার একটা জায়গা আছে অবশ্যই। আরেকটি বিষয় আপনি বলছিলেন যে আমাদের সাউথ এশিয়ান অঞ্চলের ল্যাঙ্গুয়েজে গালির ভাষাটা বেসিক্যালি হচ্ছে গিয়ে নারীর উপস্থিতি, নারীর শরীর, নারীর ভাবনার সঙ্গে অনেক বেশি যুক্ত। খুব ইউরোপিয়ান সোসাইটি যারা এখন আমরা হয়তো বা যেগুলোকে খুব সভ্য সমাজ বলে হয়তো বা শ্রদ্ধা চোখে দেখি, তাদের ক্ষেত্রেও কিন্তু স্যার এই গালি শব্দের ব্যবহার মোটেও কম নয়। ইংরেজিতেও নারী কেন্দ্রিক গালি শব্দের ব্যবহার পুরুষ কেন্দ্রিক গালি শব্দের ব্যবহারের অনেক বেশি আমাদের তুলনায়। কিন্তু সেখানে তো পুরুষবাচক গালিগুলো তো কম, যে কারণে হয়তো সেখানে নারীবাচক গালিগুলোও কম। আমাদের হচ্ছে তো ডেফিনেটলি আমি স্বীকার করছি এটা অনেক বেশি। আর হ্যাঁ, রিলিজিয়াসের একটা ভূমিকা সিগনিফিক্যান্ট, ভেরি সিগনিফিক্যান্ট। ঠিক যেমন ইকোনমিক ফ্যাক্টরটা হচ্ছে এখানে সিগনিফিক্যান্ট। আমাদের এই অঞ্চলে আমরা অত্যন্ত ধর্মভীরু মানুষ, ধর্ম নিয়ে আমাদের বাড়াবাড়ি রয়েছে, ধর্ম নিয়ে আমাদের ভুল বোঝাবুঝি আছে, এবং এই ভুল বোঝাবুঝি, বাড়াবাড়ি এই জায়গাগুলোকে কেন্দ্র করেও আসলে নারীর যে উন্নয়ন, নারী যে আসলে এখন আর্থিক সেই আগের মতন অবলা পর্যায়ে নেই, বা তার ভাবনা জগতে, তার মনোজগতে এখন শুধুমাত্র ঘর কেন্দ্রিক নয়, বাহির কেন্দ্রিক হয়েছে, বহির জগতেও যাচ্ছে, তার একটা পার্টিসিপেশন হচ্ছে, কন্ট্রিবিউশন আছে। সেই জায়গাগুলোকে এখনো আমরা ঠিক আমাদের অভিজ্ঞতা সংরক্ষণ করবার যে মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলোকে আসলে যুক্ত করতে পারি, এটা আমাদের এখন একটা বড় ব্যর্থতা, এবং এগুলোকে আসলে কাজ করবার অনেক প্রয়োজন রয়েছে। তবে এই যে প্রবণতা নারীর কাজগুলো, একটা হচ্ছে যে কাজ ছিল না, এখন কাজ করছে, সেটাকে ইনক্লুড করা। আবার কিছু কিছু জায়গায় দেখা গেছে যে খুব সিগনিফিকেন্টলি নারীরা অনেক আগে থেকে ওই জায়গাগুলোতে হচ্ছে কন্ট্রিবিউট করছেন, কিন্তু সেই কন্ট্রিবিউশন গুলোকে যুক্ত করা হয়নি, ইতিহাসে সেগুলোকে হচ্ছে ইগনোর করা হয়েছে। ইতিহাস যে ভাষায় সংরক্ষিত হয়েছে সে ভাষাতে সেটিকে স্বীকার করা হয়নি। যেমন বিজ্ঞানের ইতিহাসের দিকেই যদি আমি তাকাই, আধুনিক কম্পিউটারের জনক বলা হয় হচ্ছে অ্যালান টিউরিং নামক একজন বিজ্ঞানীকে। এই অ্যালান টিউরিং এর একদম মুখ্য সহযোগী হিসেবে, মানে যে অ্যালগোরিদমের উপরে ভিত্তি করে তিনি আধুনিক কম্পিউটার তৈরি করেছেন, সেই অ্যালগোরিদম গুলো দিয়েছেন 4 জন নারী গণিতবিদ। এখন আমরা যখন সাধারণ জ্ঞানে আমাদেরকে যখন প্রশ্ন করা হয় যে আধুনিক কম্পিউটারের জনককে, আমরা শুধু অ্যালান টিউরিং বলি, সেই 4 নারী গণিতবিদের নাম কিন্তু আমরা আসলে জানি না। ইতিহাসেও কিন্তু তাদের নামগুলো কোথাও আসে না। দু একটি
সায়েন্স কমিউনিটি হয়তো তাদের কন্ট্রিবিউশনকে সামনে আনতে স্বীকার করে। কষ্টের জায়গাটা ওখানেই, নারী কন্ট্রিবিউট করেনি ঠিক আছে, তার কন্ট্রিবিউশন আমি ভাষায় যোগ করতে চাই না, কিন্তু যেখানে কন্ট্রিবিউট করেছে সেটা তো ভাষায় যুক্ত হওয়াটা আবশ্যক ছিল, সেটা ইতিহাসের ভাষায় যুক্ত হওয়া আবশ্যক ছিল। রাজনৈতিক যে কন্ট্রিবিউশন গুলো আছে, মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও, মুক্তিযুদ্ধের উদাহরণ যদি আমি চাই, মুক্তিযুদ্ধের ইতিহাস আসলেই নারীকে শুধুমাত্র হচ্ছে গিয়ে বীরাঙ্গনা হিসেবে, অর্থাৎ তার সম্মান হারানোর জায়গাটা, সম্মান বলবো না আমি, তার ধর্ষিতা হওয়ার জায়গাটাকে হচ্ছে শুধু ফোকাস করা হয়। সশস্ত্র সংগ্রামে তো নারী মুক্তিযোদ্ধার পার্টিসিপেশন ছিল, সেগুলো কিন্তু কম গুরুত্বের সাথে হচ্ছে আমাদের সামনে আসে। রাজনৈতিক অঙ্গনে মিছিল, মিটিং এ, স্লোগানে, বুদ্ধিবৃত্তিক আলোচনাতে সেই সময়টাতে কিন্তু অনেক নারী নেত্রীর অনেক বড় বড় কন্ট্রিবিউশন ছিল। সেই জায়গাগুলো ইতিহাসে যেভাবে মানে আসা উচিত ছিল, সেই কন্ট্রিবিউশন গুলো যেভাবে লেখা উচিত ছিল, সেগুলো কিন্তু সেই অর্থে সেভাবে লিপিবদ্ধ এখনো আমরা করতে পারিনি। সুতরাং এই ব্যর্থতাগুলো তো আমাদের আছে, একেবারে নেই কন্ট্রিবিউশন তেমনটাও নয়। আমাদের যে পরিবর্তনগুলো হয়েছে, আমাদের যে উন্নয়নগুলো হয়েছে, আমরা যে জায়গাগুলোতে কন্ট্রিবিউট করতে পারছি, সেই কন্ট্রিবিউশন গুলো আসলে সঠিকভাবে লেখা হচ্ছে না, সেটা আসলে দুঃখজনক। তবে আপনার সঙ্গে আমি একমত, এই ফ্যাক্টর গুলো আসলে প্রভাবক হিসেবে কাজ করেছে। ইকোনমি একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বরাবর, রিলিজিয়নও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে এই জায়গাগুলো। ওকে ম্যাম, আমি যেমন ধরুন ইউরোপের ক্যারেক্টারটাই ভিন্ন। এক তো হচ্ছে আল্পস পর্বতমালার পাহাড়ি রিজন, ফলে ছোট ছোট গ্রুপে তারা থাকে, এবং আপনি শুনে থাকবেন যে বর্বর আক্রমণ হয়েছিল, এবং মেল ম্যাক্সিমাম, মেল ফিমেল সবই কিন্তু আক্রমণে জড়িয়ে ছিল। আমাদের দেশে যখন সাউথ এশিয়াতে যুদ্ধ হলে শুধু পুরুষরাই যেত, মহিলারা কিন্তু ওই সময় যেত না। আগের কথা বলছি, আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলি নাই, বা ব্রিটিশ বিরোধী যুদ্ধের কথা বলি নাই। তখন তো অ্যাওয়ারনেস ডেভেলপ হয়েছে, যে কারণে ভাষাটা তো আসলে ব্রিটিশ আমলে তৈরি হয়নি, আরো আগে তৈরি হয়েছে, যেটা আমরা এখনো প্র্যাকটিস করছি। তো যে কারণে দেখবেন যে সাউথ এশিয়ার সাথে ওদের পার্থক্য, যেমন সতীত্ব, তাই না, সতীত্ব, অবলা, এই যে বিষয়গুলো আমাদের দেশে যতটা প্রকট, ওয়েস্ট এশিয়া ইউরোপে কিন্তু এতটা প্রকট না। অর্থাৎ ওরা কিন্তু এই সেন্সে কাজ করে কম ধারণাগুলো। হ্যাঁ, তো আরেকটা বিষয়, আমাদের দেশেই যদি আমরা উদাহরণ রাখি, যেমন আমাদের যারা এথনিক কমিউনিটি আছে, যে পার্বত্য চট্টগ্রাম এরিয়াতে, সেখানে মাতৃতান্ত্রিক সোসাইটি, ইভেন পিতৃতান্ত্রিক সোসাইটিতে মহিলারাই ম্যাক্সিমাম কাজ করে। আর মহিলাদের অর্থনৈতিক মুক্তির কারণে নির্যাতনও ওখানে কম হয়, আর কমান্ডো মেয়েদের কিন্তু বেশি থাকে অর্থনৈতিক মুক্তি থাকার কারণে। ফলে আমাদের এই যে হি চেঞ্জ করার চেয়েও, এটা আমার ওপিনিয়ন, আমার মনে হয় যে বা স্যার ম্যাডাম, এই পরিবর্তনের চেয়েও আমাদের তো দাবি করা উচিত যে চাকরির ক্ষেত্রে 50-50 হওয়া উচিত, মেল ফিমেল, তাই না? তাহলে দেখবেন যে অসম্মানের দৃষ্টিতে দেখা, তাই না, সেই যেমন জবা ফুলকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু পূজায় জবা ফুলটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। অর্থনৈতিকভাবে যদি মুক্ত না থাকে, যেমন দেখেন একসময় বিত্তবান বাবার মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকা রাজি ছিল, কিন্তু এখন একটা চাকরিজীবী মেয়ের, যেহেতু চাকরি ছেলেরা পাচ্ছে না, চাকরিজীবী মেয়ের সাথে বেকার একটা যুবক সংসার করতে চাচ্ছে, মানসিকতার পরিবর্তন হয়েছে। যদি আপনি দেখেন যে অর্থনৈতিক মুক্তিটা যদি হয়, শহরে যদি হয়, তাহলে এটা ক্রমে গ্রামেও পৌঁছাবে, তাই না? এখনো বিষয়টা আমার কাছে মনে হচ্ছে শহর কেন্দ্রিক। এই ভাবনাগুলো আমার একেবারেই সাধারণ কমন সেন্স থেকে। তো এনিওয়ে, আপনি কন্ট্রিবিউট অনেক ভালো করছেন, এবং যে উত্তরগুলো আপনি দিচ্ছেন খুবই ভালো মনে হয়েছে, যে এরকম আলোচনা হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। আমার আর কোনো আলোচনা বা প্রশ্ন নেই। থ্যাংক ইউ স্যার। ছোট্ট কথা বলি, সেটি হচ্ছে যে পয়েন্টটি আপনি ধরলেন, সেই পয়েন্টেই কিন্তু আমি কথা বলেছি। আমি কিন্তু ওটাই বলেছি যে ইউনেস্কো যে প্রস্তাবনা দিচ্ছে যে ভাষায় সমতা নিশ্চিত করার জন্য সর্বনাম, পদ এবং হচ্ছে যে বিশেষ্য পদের বিন্যাস পরিবর্তন করলেই একদম সবকিছু ঠিক হয়ে যাবে। আমিও কিন্তু বলেছি যে এই ধরনের প্রপোজিশন, এই ধরনের বাস্তবায়ন আসলে হঠকারিতা। আমিও কিন্তু বলেছি যে আপনারা ইতিহাস কিভাবে রচিত হচ্ছে, ইতিহাস কিভাবে সংরক্ষিত হচ্ছে, তার কন্ট্রিবিউশন কতটুকু আসছে, সেই জায়গাগুলোকে নোটিফাই না করে, সেই জায়গাগুলোতে উপস্থাপনার ধরন না করলে
শুধু সর্বনাম বিশেষ্য বদলে আসলে কিছু হবে না। এটা আসলে আমি আবারও মেনশন করেছিলাম যে এটা আসলে এক পিতৃতন্ত্রকে ধরে রাখবার আরেক ধরনের বিকল্প রাজনীতির মতোই আমার কাছে মনে হচ্ছে, যে তারা পিতৃতন্ত্রকে টিকিয়ে রাখবার জন্যই আসলে এই আপাত অর্থে এক ধরনের লিবার্টারিয়ান অ্যাপ্রোচে গিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মাত্র। সত্যিকার পরিবর্তনটা আসলে হয়তো বা এখান থেকে আসবে না। সেই কথাটি আমি আপনার সঙ্গে সম্পূর্ণভাবে একমত এবং সেটা আমি আমার আলোচনাতে আগেও বলেছি। ধন্যবাদ স্যার, আপনার আপনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখলাম এবং আমাকে এরকম একটা সুযোগ দিয়েছেন আপনি এখানে কথা বলবো, সেজন্য আপনাকে মাহমুদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আমাদের শিক্ষার্থী যারা আছেন তাদের কি কারো কোনো প্রশ্ন আছে? আমি দেখতে পাচ্ছি আমাদের মালিহা নাগিস আহমেদ ম্যাডাম আছেন, তিনিও উপস্থিত ছিলেন পুরো সেমিনারে। আপনার কাছে কৃতজ্ঞতা জানাই এবং শিক্ষার্থী যারা উপস্থিত আছেন তাদের কাছেও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি আসলে মানে একটা জিনিস নিয়ে একটু ভাবছিলাম যে ম্যামের লাস্ট যে কথাটা ছিল যে আমাদের আসলে এই জায়গা থেকে একটু একটু করে এখন মানে পরিবর্তনের দিকে এগোনো উচিত। তো আমার ওই মুহূর্তে যেটা মাথায় আসছিল, খুব স্বাভাবিক একটা প্রশ্ন, সহজ একটা প্রশ্ন, যে আমরা আসলে এগোবো কিভাবে, এই বিষয়গুলোকে আসলে আমরা মানে ইমপ্লাই করব কি করে আমাদের সোসাইটিতে? এটা কি আইন দ্বারা করা সম্ভব? যে যেমন ডিজিটাল নিরাপত্তা আইন একটা খুব মানে বিচ্ছিরি রকমের একটা ব্যাপার, যে এই ধরনের কথা বললেই বা এই ধরনের কথা বলার একটা অজুহাত দিয়েও অনেক সময় অনেকজনকে হচ্ছে সরকার আটক করে ফেলছে। তো আমরা কি এই ক্ষেত্রে কোনো আইন দিয়ে আসলে এটা বন্ধ করতে পারবো যে এই ধরনের কথা বলা যাবে না, বা এই ধরনের যা যা অলরেডি আগে বলা হয়ে গেছে সেগুলোকে অমিট করে ফেলতে হবে? অথবা মানে আইনের বিষয়টায় যেতে গেলে আমার যেটা মনে হয় যে সেটা অনেক বেশি রিজিড হয়ে পড়বে। আমাদের দৈনন্দিন যে কমিউনিকেশন বন্ধুর সঙ্গে, বাবা মায়ের সঙ্গে বা পার্টনারের সঙ্গে, সেইখানে আমরা মানে প্রতি মুহূর্তে মুহূর্তে হয়তো এক ধরনের ব্লক ফিল করব। কিন্তু আইনের বিষয় বাদ দিয়ে যদি আমরা অন্যভাবে একটু চিন্তা করি, যেহেতু এর সঙ্গে আমাদের আসলে মনস্তত্ত্বের একটা মানে জোর আছে, অনেক দিন ধরে একটা প্র্যাকটিস আমরা করে আসছি, আমাদের মধ্যে এক ধরনের মনস্তত্ত্ব তৈরি হয়ে গেছে, মেয়েদের মধ্যেও ছেলেদের মধ্যেও। তো সেই মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য এটা আসলে একটা অনেক লম্বা প্রসেস আমার কাছে মনে হয়। তো সেই ক্ষেত্রে আসলে যে কোনো একটাকে প্রাধান্য দিয়ে হয়তো এগোনো সম্ভব না। আমার যেটা মনে হয় যে আমাদের দুই ধরনের মানে প্রসেসই দরকার, যে মনস্তাত্ত্বিক ভাবেও যাতে আমরা এই সার্কেল ভেঙে বের হয়ে আসতে পারি, সেই উপলক্ষে অনেক বেশি সভা সেমিনার হতে পারে, মাঠ পর্যায়ে এই ধরনের আলোচনা হতে পারে, যেখানে যেটা উপযোগী। তার পাশাপাশি আইনের একটা হস্তক্ষেপও কি প্রয়োজন আছে কিনা, বা সেটা করতে গেলে আসলে হিতে বিপরীত হয়ে যাবে কিনা, এইটা হচ্ছে আমি আমি একটু জানতে চাই বা আমি একটু বুঝতে চাই ম্যাম। ধন্যবাদ। মাহমুদা। হ্যাঁ ত্রিপুলা, আপনাকে ধন্যবাদ। আপনি একটি একটি ভালো প্রশ্ন করেছেন। প্রথম কথাই হচ্ছে যে আজকের যে আলোচনা, সে আলোচনাতে আমি আইন প্রণয়নের বিষয়টি আমি শুধুমাত্র লিঙ্গীয় রাজনীতির ক্ষেত্রে যে হঠকারিতা গুলো আছে ভাষার ক্ষেত্রে, সেই হঠকারিতা গুলোর কথা এখানে উল্লেখ করেছি। আর পরিবর্তনের শুরুর যেই জায়গাটা, পরিবর্তন কিভাবে আমরা করবো সেই জায়গাটাতে কিন্তু আমি বলেছি যে নারীর অভিজ্ঞতাকে ভাষায় যুক্ত করতে হবে। নারীর অভিজ্ঞতা যত বেশি ভাষায় যুক্ত হবে, নারীর স্বর যত বেশি অন্তর্ভুক্ত হবে, ততই হচ্ছে এই প্রবণতাগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে। কারণ ভাষাই তো আসলে আমাদেরকে মেসেজটা দিচ্ছে যে হচ্ছে মানে নারী আসলে কে, নারী আসলে কি, বা নারী আসলে কি করছে। সেই মেসেজটা দেবার ক্ষেত্রে যদি নারীর পার্টিসিপেশনটা বাড়ে, তাহলেই হচ্ছে কিন্তু এই সমস্যাগুলো অনেকখানি কমে আসবে। তবে সহায়ক হিসেবে কিছু কিছু জায়গায় অবশ্যই আমরা সতর্কতা হিসেবে কিছু জায়গাতে আমাদের মনে হয় যে একটু রেস্ট্রিকশন, এটা কি রেস্ট্রিকশন আমি বলবো না, রেস্ট্রিকশন নয়, এটা আসলে এক ধরনের সচেতনতা, এক ধরনের সেন্সিটিভিটি, সেটা হচ্ছে আমাদের বাড়ানো যেতে পারে। যেমন ধরুন কর্মক্ষেত্রে আপনি হচ্ছে একজন নারী সহকর্মীর সাথে একজন পুরুষ সহকর্মী কথা বলবার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা তো অবলম্বন করাই উচিত। আপনি যখন তখন তার শরীর নিয়ে, আপনি যখন তখন তার কাজের ধরন নিয়ে যে কোনো ধরনের মন্তব্য তো আসলে করে ফেলতে পারেন না। অর্থাৎ প্রফেশনালিজমের জায়গাটাতেও কিন্তু হচ্ছে এই নিয়ম নীতি অনুসরণ করবার কিছু ডেকোরাম আসলে আমাদেরকে পালন করতে হয়। এবং বাংলাদেশের কর্মক্ষেত্রগুলোতে এখন কিন্তু হচ্ছে এই বিষয়গুলোর প্রতি ফোকাস করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে একজন নারী নারী শিক্ষার্থী কিভাবে হচ্ছে গিয়ে নিরাপদে, কিভাবে হচ্ছে গিয়ে কোনো ধরনের কোনো ভাষিক আক্রমণের শিকার না হয়ে, শারীরিক মানসিক কোনো আক্রমণের শিকার না হয়ে তার শিক্ষা জীবন সম্পূর্ণ করবেন, সেই বিষয়গুলোর জন্য তো নীতিমালা আমাদের আগে থেকেই রয়েছে।
সেই নিয়মগুলো আমরা যদি মেনে চলি, এগুলো অনেক অংশেই আরো কমে আসবে। এবং যদি কেউ অপরাধ করে, যদি এই নিয়মগুলোকে ভায়োলেট করে, তার ক্ষেত্রে যদি আমি নিরপেক্ষভাবে শাস্তি বিধানের বিষয়টা নিশ্চিত করতে পারি, তাহলেও এই জিনিসগুলো অনেকটাই কমে আসবে আসলে। তবে এটাও সত্য মিথুলা, আমি আপনার সাথে একমত। আপনি তো দর্শনের ছাত্রী, আপনি ঠিক যথার্থ একটা পয়েন্ট ধরেছেন যে শুধুমাত্র আইন প্রণয়ন করে কি এগুলোকে করা সম্ভব? মোটেই নয়। মনোজগতে যদি পরিবর্তন না আসে, তাহলে যত কঠোর আইন করা হোক না কেন, আসলে কোনো ধরনের কোনো পরিবর্তন সম্ভব নয়। আর এই মনোজাগতিক পরিবর্তনটা হবার জন্য, হ্যাঁ, এই যে ভুলটা আমরা করছি, এই যে কথাগুলো আমরা বলছি, এগুলোতে হচ্ছে এখানে নারীকে যে আসলে অবনমিত করা হচ্ছে, যদি আমি নাই বুঝি, তাহলে তো আমি এই কাজগুলো করতে পারবো না। আমি তো এই কাজ করাটা বন্ধ করতে পারবো না। আমাকে প্রথমে আমি কিভাবে অপরাধ করছি সেটা আমাকে বুঝতে হবে। আমি কোথায় কিভাবে ক্ষতি করছি সেটা আগে আমাকে বুঝতে হবে, তারপরে আমি সেটাকে রেকটিফাই করতে পারবো। এই যে বোঝাবুঝির জায়গা, সেটা করবার জন্যই হচ্ছে আলোচনা হওয়া দরকার, অনেক লেখালেখি হওয়া দরকার, শুধুমাত্র শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে নয়, একটু স্বল্প শিক্ষিত, দরিদ্র কিংবা হচ্ছে মাঠ পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলেও হচ্ছে এগুলো নিয়ে কথা বলা উচিত। এবং এই কথা বলবার ক্ষেত্রে আমি তো মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা, যাদের আমি প্রচন্ড আশা নিয়েই আমি যাদের দিকে তাকিয়ে থাকি, তারাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে এই জায়গাটিতে পালন করতে পারে, এই সেন্সিটাইজেশনের জায়গাগুলোতে। আমরা পরিবার থেকেই প্রথমে শুরু করতে পারি, নিজের একেবারে ক্লোজ সার্কেলটা থেকেই আমরা আসলে এই পরিবর্তনটা সূচনা করতে পারি। আজকে যে বন্ধুটি আমার সামনে দাঁড়িয়ে নারীকে হেয় করে একটি কৌতুক বলছে, আমি তাকে আজকেই কিন্তু সেখানে থামাতে পারি। আমি কিন্তু তাকে বুঝিয়ে বলতে পারি যে তুমি কিভাবে হচ্ছে এই বিষয়টাকে প্রভাবিত করছো, তুমি কিভাবে হচ্ছে এই জায়গাটাতে, মানে অবদমনের জায়গাটাকে তুমি হচ্ছে শেয়ার করছো। আমরা ছোট ছোট বন্ধুগুলো থেকেও যদি নিজেরা কথা বলা শুরু করি, একটু কাজ করা শুরু করি, তাহলেও কিন্তু অনেকখানি এই সংকটগুলো কাটিয়ে ওঠা সম্ভব আসলে। ধন্যবাদ মিথুলা। আমি আসলে একটু মাহমুদের সাথে যোগ করতে চাই। পূজার আপনি বলছিলেন আইনি পরিবর্তন বা আইন প্রণয়নের প্রয়োজনীয়তা আছে কিনা, এবং তার রেফারেন্সে নিপীড়ন বিরোধী নীতিমা দেখি, সে ভাষার ব্যবহার করলে, কোন কোন ভাষার ব্যবহার করলে, কোন কোন ইঙ্গিত দিলে সেটি যৌন নিপীড়নের আওতাভুক্ত বিষয় হবে। অসংবেদনশীল ভাষার ব্যবহারকে নিপীড়ন হিসেবে নির্ধারণ করে আইন প্রণীত হয়েছে, এবং বাংলাদেশের প্রায় সকল প্রতিষ্ঠানে এটিকে কার্যকর করার একটি প্রক্রিয়াও কিন্তু রয়েছে। অর্থাৎ নারীর প্রতি সংবেদনশীল ভাষার ব্যবহারের জন্য ইতিমধ্যে আইন আছে, চর্চা আছে। এখন আমাদের কর্তব্যটা কি? আমাদের এটি ম্যাস পিপলের মধ্যে এই বিষয়টি ছড়িয়ে দিতে হবে, এবং একাডেমিক জগতে পাশাপাশি ব্যক্তিগত চর্চায়, পারিবারিক চর্চায়, সামাজিক চর্চায় এই বিষয়টি নিয়ে আসতে হবে যে নারীর প্রতি সংবেদনশীল ভাষার ব্যবহার কেমন করে একটি সমতা ভিত্তিক সমাজ নির্মাণ করতে পারে। সেটি আসলে আমাদের সবার কাজ, এককভাবে শিক্ষার্থীর না, শিক্ষকের না, যত স্টেক হোল্ডার আছে আমাদের রাষ্ট্রে তাদের সবারই কাজ। ফলে যদি আমাদের সেই সংবেদনশীলতাটি তৈরি হয় নারীর প্রতি ভাষা ব্যবহারের ক্ষেত্রে, সংবেদনশীল ভাষা ব্যবহারের ক্ষেত্রে, এটি আসলে ধীরে ধীরে একটি সংবেদনশীল সমাজও কিন্তু নির্মাণ করবে। আমি আমাদের ডিন স্যারের প্রশ্ন উত্তরের সাথে একটু যোগ করতে চাই। তিনি বলেছিলেন যে নারীর অর্থনৈতিক মুক্তি যদি অর্জিত হয়, তাহলে আসলে এই ভাষার যে আধিপত্য তৈরি হয় সেটি অনেকটা কেটে যাবে। হ্যাঁ, যথার্থই স্যার বলেছেন। তবে আমি মনে করি অর্থনৈতিক মুক্তি নারীর মুক্তির পথে হাঁটার একটা সূচনা হতে পারে, কিন্তু সামগ্রিক মুক্তি কেবলমাত্র অর্থনৈতিক মুক্তি দিয়ে অর্জন করা সম্ভব নয়। কারণ নারীর প্রতি যে জাতিগত আধিপত্য রয়েছে, গোত্র ভিত্তিক আধিপত্য রয়েছে, ভাষিক আধিপত্য রয়েছে, ধর্মভিত্তিক আধিপত্য রয়েছে, বর্ণ ভিত্তিক আধিপত্য রয়েছে, এই সকল আধিপত্যের নিরসন কেবলমাত্র অর্থনৈতিক মুক্তি দিয়ে অর্জন করা সম্ভব নয়। তবে এটাও সত্যি যে অর্থনৈতিক মুক্তি ছাড়াও অর্জন করা সম্ভব নয়। অর্থনৈতিক মুক্তির সাথে এই সকল প্রশ্নগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই অর্থনৈতিক মুক্তির পাশাপাশি এই মুক্তিগুলো নারীর জন্য, সমতা বিধানের জন্য জরুরি। তো আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, আজকে আমরা শেষ করতে চাই। আমরা সবশেষে আসলে বলতে চাই, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, বাংলাদেশ নামক মানচিত্রে নারীর জন্য এমন মর্যাদা
মর্যাদাপূর্ণ জীবন দেখতে চাই, যেখানে নারীর প্রতি ভাষিক আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে সাধারণ মানুষ, গণমানুষ এবং সকল সচেতন মানুষ দাঁড়াবে। আসলে নারীর প্রতি আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে দাঁড়ানোর কোনো বিকল্প রাস্তা আমাদের সামনে নেই। আপনাদের যদি আর কারো কোনো সংযোজন না থাকে, আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জলি, আমার সংযোজন না, আমি মানে প্রশ্ন না, আমি শিক্ষাকে একটু বলি। নিশ্চয়ই রেলিভেন্ট, হ্যাঁ, টপিকটা খুব রেলিভেন্ট, হ্যাঁ, এবং খুব চমৎকার ভাবে এটা খুব গবেষণা ধর্মী একটা মানে পাঠ বলবো। তো আরো ভালো হতো যদি এটা বিগার অডিয়েন্সের মধ্যে দেয়া যেত, সেটা ভালো হতো। এবং আমার কাছে যেটা মনে হয় যে ভাষার প্রায়োগিক বিষয়টা আসলে আসলে পরিবার থেকে, পরিবারের পিতামাতা যেভাবে আমাকে বলবে ট্রিট করতে, বাবা মানে ছেলেকে বা মেয়েকে, সেই কন্যা সন্তানকে এভাবেই আসলে আমরা গড়ে উঠবো এভাবে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আসলে পরিবার থেকে অনেক বেশি আসে। সেক্ষেত্রে শুধু মানে ইয়াং জেনারেশন না, সিনিয়র যে জেনারেশন, সোশ্যাল কনস্ট্রাক্টটাই তো এরকম আমাদের। হ্যাঁ, আমরা অনেক বেশি জেন্ডার বায়াস, দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং সবচেয়ে সমস্যা হচ্ছে ভাষা শালীনতা। শুধু নারী কেন, আমরা যে কোনো বিষয়ে কোনো অবহেলাক্রমে একটা ভাষা ব্যবহার করে ফেলি, একবারও চিন্তা করি না যে এই ভাষাটা একটা ঈশ্বরের বা আল্লাহর একটা বিশাল মানে অবদান, যে আমরা কথা বলতে পারছি। কিন্তু এই কথা বলার সময় আমরা কখনোই কথার মর্যাদা বা শব্দ চয়নের মর্যাদাটা রাখি না। তো আমি জাস্ট এইটুকুই বলবো যে শিক্ষা একটা খুব চমৎকার একটা রেলিভেন্ট কথা, মানে ভাষায় নারীর যে প্রয়োগটা হচ্ছে সেটাকে নিয়ে এসছে। এবং আমি মনে ইটস এ ভেরি ইউনিভার্সাল টপিক অ্যাজ ওয়েল। তা আমি সেই কারণে ধন্যবাদ জানাতে যাবো। আমি আর বেশি বড় করতে চাই না, জাস্ট আমি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য ওকে অ্যাপ্রিশিয়েট করার জন্য বলা। আর জলি খুব চমৎকার ভাবে গুছিয়ে বলেছো, সুতরাং বুঝতে পেরেছে। কিন্তু আরেকটা জাস্ট ছোট্ট একটা জিনিস বলবো, একজন ছাত্রী জাস্ট বললেন যে ডিজিটাল নিরাপত্তা আইনের অবশ্যই একটা, যেটা আমি জলির সূত্র ধরেই বলি, যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা। ভাষা একটা প্রবলেম, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনটাকে আমরা একেবারেই পুরোপুরি বাদ দিতে পারি না। এটাকে মাথায় রাখতে হবে যে এই নিরাপত্তা আইনটাকে যেন আমরা অপব্যবহার বা অপপ্রয়োগ না করি। একটি আইন আছে, সেই আইনটির অবশ্যই সেটা সংশোধন প্রয়োজন, আপডেট করা প্রয়োজন, আধুনিকীকরণ করা প্রয়োজন, আরো ডিটেইলে যাওয়া প্রয়োজন। সেটা জলি বুঝবে আমার সাথে, কারণ আমি একটা যৌন নিপীড়ন বিরোধী নীতিমালার তদন্ত কমিটিতে আমি ছিলাম অ্যাজ এ উইটনেস। সুতরাং আমি ওই পরিবেশ প্রক্রিয়াটার মধ্যে দিয়ে গিয়েছি এবং দেখতে গিয়ে দেখেছি যে শাব্দিক অর্থে যে কথাগুলি আছে এগুলি এতই বেশি ফোকরযুক্ত, এত বেশি আইনের ফোকর, যা আসলে ভাষা কি ব্যবহার করা হচ্ছে সেটা দিয়েও আসলে প্রকৃত যে দোষী তাকে কোনোভাবেই কোনো রকম শৃঙ্খলায় আনা যায় না। আমি শাস্তি বলবো না, আমি বলবো শৃঙ্খলা, কারণ আমি প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি, ডিসিপ্লিন। তো ডিসিপ্লিনের আওতায় আমরা আনতে পারি না। এই বিষয়টি স্টুডেন্টদের একটু বুঝতে হবে। এটা আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে কিপ অ্যান ওপেন মাইন্ড। প্রত্যেকটা জিনিসেরই একটা কালো এবং সাদা দিক আছে এবং তার মাঝখানে কিছু গ্রে এরিয়াজ আছে। তো সেই জিনিসগুলো সবকিছুই আমরা সার্বিকভাবে ঠান্ডা মাথায় মস্তিষ্ক দিয়ে মনন দিয়ে আমরা সবসময় চিন্তা করে আমরা প্রায়োগিক দিকে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ মালিয়া আপা। আসলে আমরা আজকে আমাদের আলোচনার প্রসঙ্গে যদিও ডিজিটাল নিরাপত্তা আইন এসেছে, সেটি বিশদ ব্যাপার, সেটি নিয়ে ভিন্ন আলোচনার দাবি রাখে এবং একই সাথে যৌন নিপীড়ন নিয়ে যে নীতিমালা রয়েছে সেটিও আসলে তিনটা সেশন হতে পারে। তারপরেও সবার সংযোজনের জন্য ধন্যবাদ। মাহমুদ, আপনার আর কোনো যোগ করার আছে? না, আমার আর কিছু যোগ করবার নেই। আমার মনে হয় যে যদি কেউ কিছু বলতে না চান তাহলে ওকে, সবশেষে কলা ও মানবিকী অনুষদ এবং আমাদের শ্রদ্ধেয় ডিন স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকল শিক্ষক শিক্ষার্থীকে ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই আয়োজনে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।